বিএনপিকে কেমন দেখছেন? বিএনপিকে আমি একটা ক্ষয়িষ্ণু, মৃতপ্রায়, মৃত্যুর দিকে ধাবিত দল হিসেবে দেখি। সরকারটাও আওয়ামী লীগের, ওই যে সরকার যেটা হইলো ওইটাও আওয়ামী লীগের, মুজিবনগর সরকার। ভাসানির কই, স্টেক কই, ন্যাপের স্টেক কই? আমি তো দেখি যে জুলাইয়ের শিবির এবং জামাত যে বুদ্ধিমানের মতন ঢুকে গেল, বিএনপি ঢুকে নাই। বাংলাদেশের ব্যাপারে অনেক দেশ কেয়ার করে, কারণ আমরা যে জাঙ্গিয়া বানাই, আমরা হচ্ছে পৃথিবীর বিগেস্ট জাঙ্গিয়া ফ্যাক্টরি। জাঙ্গিয়া ফ্যাক্টরি ছাড়া বাংলাদেশের তেমন কোনো কন্ট্রিবিউশন পৃথিবীর ইকোনমিতে নাই। আমরা 3টা জিনিস এক্সপোর্ট করি, ব্রেইন, মিলিটারি, ওই যে পিস কিপিং ফোর্স আর জাঙ্গিয়া। বাংলাদেশের রাজনীতিতে ভালো সময় আসতে হলে বাংলাদেশের রাজনীতিবিদদের, বাংলাদেশের আমলাদের, বাংলাদেশের সামরিক বাহিনীর একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে যে আমরা টাকা দিয়ে একজন একজনকে কিনে নিব না। তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, ওনারা যারা সাইডলাইন হয়ে গেছিলেন ব্যবসায়ীদের চাপে, এরকম আবারও আমরা ব্যবসায়ীদের চাপে রাজনীতিবিদরা সাইডলাইন। এইবার যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে ব্যবসায়ীদের বয়স, মানে রাজনীতিবিদদের বয়স হচ্ছে 26, 27, 28। ডানপন্থী হওয়ার ক্ষেত্রে 2টা বড় বাধা আছে। এর মধ্যে আমি যদি বলি, একটা হচ্ছে ইসলাম, আরেকটা হচ্ছে জামাতে ইসলাম। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের নারীদের কি খুব সীমাহীন উন্নতি হয়েছে আপনার মনে হয়? আপনার কি মনে হয় 71 বাংলাদেশের এখন যারা 52% বা 51% পপুলেশন, বাংলাদেশের যে নারীরা 51% পপুলেশনের জন্য 52 হয়ে যাবে, মেয়েরা বাড়বে, বাড়তে থাকবে, কিয়ামতের সময় নাকি মেয়েদের সংখ্যা অনেক বেড়ে যাবে, আমি শুনলাম ওই দিন। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় কি? একেবারে যে কোনো বয়সের মানুষ বলবে অবশ্যই রাজনীতি, 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 সেই সাথে নির্বাচন। রাজনীতির মাঠে কি হচ্ছে, নির্বাচন হবে কিনা, কোন দল কার সাথে ভিড়ে যাচ্ছে, এরকম নানা আলোচনা চলছে সারাক্ষণ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারা গণমাধ্যম সব জায়গাতেই আসলে রাজনীতিই প্রাধান্য পাচ্ছে। তাই আমরা কেউ এই রাজনীতির ঊর্ধ্বে নয় এবং এই প্রসঙ্গের বাইরেও নয়। আজকেও আমরা এখানে আলোচনার জন্য ডেকেছি মিম আরাফাত মানব, লেখক এবং অ্যাক্টিভিস্ট। তার সাথে রাজনীতি নিয়েই আলাপ করব। মানব, জি, আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন? ভালো, গুড ইভিনিং। গুড ইভিনিং। আপনি কতটা ভালো আছেন? ভালো তো আছি ধরেন, কিন্তু ভালো এবং তার সাথে অনেক বেশি প্রতিদিন অনেক সারপ্রাইজড। কি নিয়ে সারপ্রাইজ? রিক্সা ভাড়া। যেমন ধরেন আমি বলি আপনাকে, এটা হচ্ছে যে আমি আজকে আবিষ্কার করলাম যে কচুক্ষেত, ওই যে আর্মিদের যে এলাকাটা শেষ হয় যেখান থেকে, ওখান থেকে আমার বাসায় যেতে আগে মিনিমাম 20 টাকা ভাড়া পড়তো, 3 বছর আগেও, 2 বছর আগেও। 2 বছর পরে আসছি দেশে, আমি জুলাইয়ে ছিলাম না রিগ্রেটেবলি, এবং হচ্ছে দেশে ছিলাম না, এবং ওই রাস্তাটা এখন 10 টাকা রিক্সা ভাড়া তো রাজি হয়ে যায়। বিকজ অফ দিস, যে ঢাকা শহরে একটা অ্যাবান্ডেন্স অফ অটো রিক্সা চলতেছে। আপনি যেখানেই যাবেন দেখবেন বিভিন্ন কিসিমের ডাবল ডেকার রিক্সা, ট্রিপল ডেকার রিক্সা, মানে কোনো সিস্টেম নাই। কিন্তু দিস ইজ ফ্রিড পিপল ফ্রম এ লট অফ থিংস। যে আগে আপনি একটা লোককে জোর করে টানাইতেন, মানে আমার খারাপ লাগতো কম ভাড়া দিতে, অনেকের হয়তো লাগতো না, মারামারিও হইতো। এখন রিক্সাওয়ালা খুশি 10 টাকা নিয়ে, কারণ সে ওই আগের সময় 3 গুণ বেশি রিক্সা চালাতে পারে। সেখানে সিস্টেমের যাই হোক না, সিস্টেম একটু না হয় কেচে গেছে। সিস্টেম তো অনেক ভালো কিছু আশা করেছিলেন নাকি এই সময়, যে দারুণ পরিবর্তন হবে, মানুষের হাতে প্রচুর টাকা আসবে, কর্মসংস্থান বেড়ে যাবে, এরকম আশা? দেখেন, আমি তো জুলাইতে ভাবছিলাম যে যখন জুলাইতে আমরা যখন আমরা রেমিটেন্স যোদ্ধা ছিলাম, আমি 2টা দেশের রেমিটেন্স যোদ্ধা ছিলাম, তখন আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে আমরা ভাবছিলাম, মানে আমি তো ভাবছিলাম, আর অনেকেই হয়তো ভাবছিল যে দেশে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে যাবে। এসে যেটা দেখছি বৈপ্লবিক পরিবর্তন হয় নাই, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে কিছু জানি না সাটেল পরিবর্তন হয়েছে তো বটেই, এবং খুবই অদ্ভুত, মানে যেটা আমি বললাম অনেক সারপ্রাইজিং। যেমন ধরেন একটা সারপ্রাইজের কথা যদি আমি আপনাকে বলি, আমি জানি না আপনি অ্যাগ্রি করবেন কি না, আমার ধারণা বাংলাদেশের মানুষের ডিপ্রেশন কমে গেছে, যে মানুষজন হচ্ছে অনেক ডিপ্রেস ছিল। আমি জানি না আপনি অ্যাগ্রি করবেন কিনা। মানুষজন অনেক শব্দ আছে ইংরেজিতে, ফ্যাটালিজম, একটা বই আছে জাক দ্য ফ্যাটালিস্ট, ডেনিস দিদেরোর, ওরকম মানুষজন এই ধরনের ফ্যাটালিজমে ছিল, যে আমাদের জীবনে কী হবে আমরা জানি। এটা কালকেও এক জায়গায় বলতেছিল যে মানুষজন হচ্ছে মেনে নিচ্ছিল যে ধরেন কোনো বিপদে পড়লে, ফর এক্সাম্পল হাতির ঝিল আপনাকে কেউ, যেটাকে বাংলায় বলে ঠ্যাক দেওয়া, কেউ আপনাকে ঠ্যাক দিল, আপনি তখন জানতেন কাকে ফোন দিতে হবে। আপনি জানতেন যে প্রত্যেকটা মন্ত্রীর নিচে কে, উপরে কে, সবার উপরে শেখ হাসিনা, তাহার উপরে কেউ নাই, এরকম একটা হায়ারার্কি ছিল বাংলাদেশে। কিন্তু এখন ধরেন আমি যখন দেখি তখন দেখি যে না, লোকজনের হচ্ছে ওইরকম ফ্যাটালিজম নাই। পিপল আর নট এনজয়িং লাইফ, হয়তো নট টু দ্যাট এক্সটেন্ট। এরকম একটা, আমি মানে বাংলাদেশ তো আসলে বেসিক্যালি ইউরোপের জন্য কিছু কাপড় চোপড় বানানো ছাড়া তো আমাদের তেমন কোনো এক্সপোর্ট নাই, যেটাকে আমরা ওখানে বলতাম যে বাংলাদেশ হচ্ছে দ্য লার্জেস্ট আন্ডারওয়্যার মেকিং ফ্যাক্টরি। কারণ আমরা আবার ভালো হাই এন্ড কাপড়ও বানাই না, আমরা বেসিক্যালি আন্ডারওয়্যার জিন্সের প্যান্ট বানাই। তো সেই জায়গা থেকে যদি দেখেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের লোকজনের তো অত ড্রাস্টিক পরিবর্তন আসে নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ডিপ্রেশনটা চলে গেছে। পিপল আর
মোর ওপেন টু মোর পসিবিলিটিস, মানে আজকে রাতে মারা যেতে পারি এবং মারা গেলে কাকে ফোন দিব জানি না, এই পসিবিলিটি হারিয়ে হয়েছে। এতক্ষণে আমি মনে করলাম যে আচ্ছা এটা স্যাটায়ার ছিল, যে যেহেতু তার ডিপ্রেশন নাই, আমি ভাবছিলাম আপনি নিশ্চয়ই বলবো যে মানুষের ডিপ্রেশন কেটে গেছে, দে আর হ্যাপি নাও, সো না না হ্যাপি মুড। হ্যাপি না, বাট হচ্ছে আই ফিল লাইক যে আমার ফ্যামিলি থেকে শুরু করে আমি যে কোনো সময় মারা যেতে পারি এটা আসলে ডিপ্রেশন ইস্যু, এটা ডিপ্রেশন, এটা অ্যাংজাইটি। আমার ধারণা বাংলাদেশের ঢাকা শহরে ডিপ্রেশন সরে যে অ্যাংজাইটি চলে। হ্যাঁ, মানে ঢাকা শহরে সব মানুষ বিশাল শঙ্কায় বসবাস করতেছে। আই এম নট ফ্রম সাইকোলজি, আই কাম ফ্রম ডেটা সায়েন্স অ্যান্ড ল। আনু মোহাম্মদ স্যার কিছুদিন আগে আমি দেখে এসেছেন এবং তিনি বলছিলেন যে গত 15 বছর আওয়ামী লীগ শাসন ব্যবস্থার মাধ্যমে মানুষকে একটা পলিটিক্যাল ডিপ্রেশনের মধ্যে নিয়ে গেছিল। সো সেই ডিপ্রেশন তো কেটে গেছে। হ্যাঁ, ডিপ্রেশনটা পলিটিক্যাল না, রাইট। আমার কথা হচ্ছে ডিপ্রেশনটা পলিটিক্যাল না, ডিপ্রেশনটা এভরি অ্যাসপেক্ট অফ লাইফ। উনি হয়তো পলিটিক্যাল ইকোনমি, সোশ্যাল ডিপ্রেশন বলছিলেন, শব্দটা ছিল সোশ্যাল ডিপ্রেশন। সব জায়গাতে একটা ডিপ্রেশনের, ধরেন দোকানে ঝামেলা, একটা দোকানদার ধরেন না মুরগির দাম নিয়ে কথা কাটাকাটি, সে জানে কাকে ফোন দিলে আমাকে মাইর খাওয়ানো যাবে, আমি জানি কাকে ফোন দিলে ওখান থেকে বের হয়ে আসতে পারবো। এরকম একটা সিচুয়েশন তৈরি করছিল আওয়ামী লীগ। পুরো দেশটাতে একটা জায়ান্ট মাফিয়া নেটওয়ার্ক ছাড়া কিছু ছিল না, সেখান থেকে আমরা বের হয়েছি এবং এখন আমরা জানি না কি হবে। এখন লোকজন আমাকে বলে যে হাতিঝিলে যাবা না 12টার পর, মোহাম্মদপুর যাবা না 8টার পর। আই নো মোহাম্মদপুরবাসী হয়তো বলবেন যে দিস ইজ লাইক ইনসাল্টিং টু মোহাম্মদপুর। অবশ্যই ইনসাল্টিং টু মোহাম্মদপুর, কিন্তু কোন একটা জায়গাকে এরকম বলতে পারে। হ্যাঁ হ্যাঁ, অফ কোর্স, কিন্তু দিস আর পিপলস, মোহাম্মদপুর ছাড়া অন্য জায়গায় ঘটছে না ঘটনা। দিস আর পিপলস টেস্টামেন্টস। আমি মোহাম্মদপুর গিয়ে দেখছি রাত 9টার সময় ভরপুর মানুষ, ভয়ের কিছু নাই। ইফ সামথিং হ্যাপেন্স টু দ্য লিসেনার্স, আই এম নট রেসপন্সিবল ফর দ্যাট। কিন্তু মোহাম্মদপুর হচ্ছে যে ধরেন ওই ব্যাপারটা যে আগে ছিল, মোহাম্মদপুরকে ঝামেলা হলে তুই বিটলু ভাইরে ফোন দিবি, এখন ব্যাপারটা হয়ে গেছে না মোহাম্মদপুরকে ঝামেলা হবে সো যাবি না। সো ইট হ্যাজ বিকাম মোর রেস্ট্রিকটিভ, এটা সত্য। এবং রেস্ট্রিকশনের যে সমস্যা, বাটামটা খায়, মানে বাটাম বলতে মানে এইটা রেস্ট্রিকশনের মানে ওই রিসিভিং এন্ড দিকে থাকে। হচ্ছে এই রেস্ট্রিকশনটা হচ্ছে কারণ দিচ্ছে কারণে হায়ারার্কি নাই, শুধু হায়ারার্কি নাকি আর কোনো ভীতি কাজ করছে মানুষের মধ্যে? মানে লোকজন তো অনেক কিছু কথা বলে, ধরেন কি সেটা আমি জানি না, আপনার মাথায় কি আছে আমি জানি না, আপনার মাথায় যেটা আছে সেটা বলেন। মানুষজনকে দেখতে পেয়ে কি মনে হলো? বাংলাদেশের মতন ক্লাস ডিভাইডেড দেশ খুব কম আছে। আপনি যদি বাংলাদেশের ইলেকশনগুলো থেকে শুরু করে যে কোনো কিছু দেখেন, দেখবেন যে ক্লাস একটা খুব ডিটারমিনিস্টিক ফ্যাক্টর এখানে। এবং আমার কাছে যেমন আমার পার্সোনাল যেটা একটা হাইপোথিসিস, সামথিং দ্যাট আই হ্যাভ নট গিভেন এনাফ টাইম টু, কারণ আমার রিসার্চের টপিক এটা না, সেটা হচ্ছে যে বাংলাদেশের আমরা যেটা করছি, আমরা যখন ইন্ডিয়া থেকে বের হয়েছি, আমরা আমাদের পুরো এন্টায়ার কাস্ট সিস্টেমটাকে, মানে ইন্ডিয়া তো কাস্ট সিস্টেমে ভরপুর, আমরা ওটাকে ক্লাস দিয়ে রিপ্লেস করছি, আমরা কাস্ট সিস্টেম দূর করি নাই। এটা বলতেছি কারণ আপনি জানেন যে কাস্ট সিস্টেম ইন্ডিয়াতে আপনাদের বিবাহটা কন্ট্রোল করে, বাংলাদেশে কেউ তার ক্লাসের বাইরে বিয়ে করে না। আপনি যদি একটু খেয়াল করেন যে এত প্রেমের সিনেমা সেটা প্রভাব রাখে না, প্রেমের সিনেমার প্রভাবটা আসলে পড়ে নাই স্যাডলি। এবং প্রেমের সিনেমাতে আমরা ক্লাসের একটা ক্লাসের একটা রিপ্রেজেন্টেশন পাইছি, যে ক্লাসের স্ট্রাগল, ক্লাসকে ভেঙে চৌধুরী সাহেবকে ভেঙে এগিয়ে যাওয়া, কিন্তু আলটিমেটলি কেউ তার ওই মিডল ক্লাসের বাইরে বিয়ে করতে চায় না। এবং ওটা নিয়ে তো একটা মিথ্যাচার চলে, ধরেন একেবারে বড়লোক লোকজন, খুবই বড় লোকজন বলে তারা মিডল ক্লাস, অথচ বাংলাদেশে যদি আপনি একটা গ্রাফও প্লট করেন দেখবেন যে ওরা আসলে আপার মিডল ক্লাস। অ্যাকচুয়াল মিডল ক্লাসটা হচ্ছে ধরেন মুদির দোকানদাররা ফর এক্সাম্পল, এটা খুব ভালো চাঙ্ক অফ মিডল ক্লাস। আমার ধারণা বাংলাদেশের পুরো বিহেভিয়ার, কিন্তু অনেকেই তো বলছে যে এখন আর মিডল ক্লাস বলে যে ব্যাপারটা সেটা এক্সিস্টই করছে না। ক্লাস আসলে মাত্র দুইটা, লোয়ার ক্লাস এন্ড হায়ার ক্লাস। সো দেয়ার ইজ নো মিডল ক্লাস। মার্কসিস্ট নাকি এখন যে ওয়ার্কিং ক্লাস আর বুর্জোয়া? হ্যাঁ, বিষয়টা তো তাই। আমি তো দেখি যেখানে অনেক মাইক্রো ক্লাস সেগমেন্ট আছে। যেমন ধরেন আপনি যদি একটু দেখেন যে বাংলাদেশের বস্তিগুলোতে, এটা হচ্ছে আমার এই স্টাডিটা করা হয়েছে 2021-এ, সো এখন হয়তো চেঞ্জ হয়ে থাকতে পারে, যে আপনি বস্তিতে এরকম ওয়াজ শুনবেন না যে ওয়াজটা আপনি ঢাকা শহরে মানুষকে শুনতে দেখেন। ওয়াজের প্রাইমারি কাস্টমার আপনি পাবেন হচ্ছে একটা সেগমেন্টে, যারা হচ্ছে যেটা বলতেছিলাম মুদির দোকান চালায়, গাড়ি চালায়, এই ধরনের লোকজন যারা, এরা একটা মিডল ক্লাসের সেগমেন্ট, যারা হচ্ছে গ্রামে ধরেন ধানি জমির যারা মালিক, যাদের ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে প্রথমবারের মতন যাচ্ছে পুরো ফ্যামিলি থেকে, ফার্স্ট জেনারেশন ইউনিভার্সিটি গোয়ার্স, এই ফ্যামিলিগুলো দেখবেন ওয়াজের একটা বিশাল কনজিউমার। আপনি যদি একেবারে আরেকটু প্রান্তিক দিকে যাওয়া শুরু করেন, যারা ধরেন ফর এক্সাম্পল ঢাকার কনটেক্সটে যারা গার্মেন্টসে কাজ করেন, তাদের মধ্যে আপনি ওয়াজ শোনার প্রবণতা দেখবেন অনেক কম। আপনি আরও নিচে যখন আপনি চলে যাবেন, একেবারে ভাসমান মানুষগুলো, যাদের কোনো থাকার জায়গা নেই, পিপুল হু লাইক যে ঝুপড়িতে যারা ঘুমায়, তাদের মধ্যে ওয়াজ শোনার প্রবণতা তো সম্ভবই না, কারণ দে ডোন্ট ইভেন হ্যাভ এ ডিভাইস টু লিসেন টু। সো ঢাকায় কিন্তু এই ক্লাসগুলো আছে, পুরো বাংলাদেশি ক্লাসগুলো আছে, ক্লাসগুলো খুব ডিস্টিংক্টলি অপারেট করতেছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, ক্লাসের যে ফোবিয়া, ধরেন শোনেন আমি বলি একেবারে বাংলায়, খুব বাজে শোনাবে, বিহারিদের প্রতি বা ঢাকার মানুষের যে ফোবিয়া, এটা নিয়ে তো পোস্টে অনেকে আলাপ করছে, এটা নতুন করে বলার কিছু নাই। তো এই যে বিহারি ফোবিয়ার পেছনেও দেখবেন একটা বড় কারণ হচ্ছে যারা গরিব। বাংলাদেশে একটা বিশাল গরিব ফোবিয়া আছে, বাংলাদেশের লোকজন গরিব মানুষকে ভয় পায়, মানে বাংলাদেশের মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত গরিব মানুষকে জমের মতন ভয় পায়। তো এই আমার ধারণা হওয়াটাকে ভয় পায়, হ্যাঁ গরিব হওয়াটাকে ভয় পায়, এবং এর ফলশ্রুতিতে যে জায়গায় 10টা গরিব মানুষ আছে ওখানে সে দাঁড়াইতে ভয় পায়। তো যখন
একবার 5 আগস্টের পর এক ধরনের প্যারাডাইম শিফটের সম্ভাবনা নিয়ে সেটা হয় নাই, কিন্তু যখন হায়ারার্কিটা বিনষ্ট হয়ে গেছে, যে আপনি জানেন না কাকে ফোন দিলে আপনি বেঁচে যাবেন, তখন থেকে ধরেন এই ইনসিকিউরিটিটা বাড়ছে। আবার ধরেন এর পাশাপাশি তো ধরেন রিলিজিয়ান নিয়ে তো অনেকের অনেক ইনসিকিউরিটি থাকে। তাহলে বাংলাদেশ ঠিক কোন অবস্থায় দেখছেন, মানে রাজনৈতিক, সামাজিক, আদর্শিক, এই 3টা প্রেক্ষাপটে আপনার মূল্যায়ন কি? সামাজিক তো ধরেন চেঞ্জ আসতে সময় লাগে। ধরেন একটা লম্বা সময় পর্যন্ত কালচারাল এস্টাবলিশমেন্ট কারা ছিল, একটা লম্বা সময় পর্যন্ত কালচারাল এস্টাবলিশমেন্ট ছিল যেটাকে যে সোভিয়েত ইউনিয়নে পড়াশোনা করে আসা লোকজন, অনেক আগের কথা বলতেছি আমরা, 50 বছর আগে ধরেন। এরপরে ধরেন দুবাইগামী মানুষজন ছিল, ইউএসগামী মানুষজন ছিল। বাংলাদেশের সোশ্যাল এসপেক্টটা তো সবসময় বাইরে থেকে নিয়ন্ত্রণ হয়। এবং রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, জর্জিয়াতে একজন মহিলা, দুইজন প্রেসিডেন্ট এখন, দুইজনই ক্লেইমেন্ট ছিলেন। তো এদের একজন হচ্ছে জুগাশভিলি এবং তিনি আসছেন হচ্ছে জায়গাটার নাম কি, ফ্রান্স থেকে। মানে উনি আসলে জর্জিয়ার নাগরিক, কিন্তু উনি সারাটা জীবন কাটাইছেন ফ্রান্সে, যেটাকে আমরা বাংলাদেশে এখন অনেকে মুখরোচকভাবে বলে ডায়াসপোরা। তো এই ধরনের এলিমেন্ট যখন মানে ইনফ্লুয়েন্স করা শুরু করে সোসাইটিকে, আমি দাবি করবো যে বাংলাদেশের এই মুহূর্তে সোসাইটাল যে ট্রানজিশন, এটা শেষ হয় নাই। 25 সালের ওই যে বিপ্লব বা অভ্যুত্থান বা যুদ্ধের পর হবেও না। কিন্তু রাজনৈতিকভাবে যদি বলেন, বাংলাদেশ হচ্ছে একটা থিন লাইনের উপর ভেসে আসছে। যে ফেব্রুয়ারিতে যে ইলেকশনের ডেটটা দিয়ে ফেলছে, আই উইশ দে গেভ ইট আ লিটল লেটার। কারণ এখন ডেটটা দিয়ে ফেলার পর যদি ফেব্রুয়ারিতে ইলেকশন না হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস বেসিক্যালি শোজ আপ এজ সামবডি। না হওয়ার সংখ্যা দেখেন কি? আমি তো দেখি কিরকম, ধরেন যে কোনো সিচুয়েশন যদি দেশে 2-3টা বড় বড় পলিটিক্যাল পার্টি বা এমার্জেন্ট পলিটিক্যাল পার্টি রাস্তায় নামে এবং বলে যে তারা ইলেকশন চায় না, তাহলে দিস গভর্নমেন্ট উইল নট বি এবল টু পুল ইট অফ। গণমাধ্যমে তো এরকম কিছু আওয়াজ টাওয়াজ পাওয়াও যাচ্ছে। সুবান, আপনার কি মনে হয়? আমি মনে করি যে যদি ইলেকশনটা আটকানো হয়, তাহলে দিস ইলেকশন উইল হল্ট ইনডিফিনিটলি। মানে একবার যদি ইলেকশনটা না হয় ফেব্রুয়ারিতে, এই জন্যই বললাম আই উইশ দে গেভ দ্য ডেট লেটার। আই উইশ দে সেড জুলাই অর অগাস্ট। জুলাই উড বি লাইক অগাস্ট 5th কুড বি দ্য ইলেকশন ডেট। কিন্তু ওরা ফেব্রুয়ারিতে দেওয়ার পরে এখন যদি দিতে না পারে, বেসিক্যালি ডক্টর ইউনূস শোজ আপ অ্যাজ সামবডি ইনকম্পিটেন্ট, যে সে পারে না এটা ইলেকশন দিতে। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? সেক্ষেত্রে আপনি বলবেন যে রিপ্লেস হিম উইথ সামবডি কম্পিটেন্ট। এখন মানে সম্ভব না। মানে দেয়ার আর কম্পিটেন্ট পিপল, কিন্তু আর দে মানে we are assuming Dr. Yunus is less corruptible than most people in Bangladesh because of his reputation. ডুবিয়াস প্রপোজিশন, কিন্তু ধরে নিলাম। তো ওনার বদলে যিনি আসবেন তিনি মোর করাপ্টিবল যদি হয় বাংলাদেশের কনটেক্সটে, ইলেকশন ইনডিফিনিটলি এটা হাইটাসে চলে যেতে পারে। ধরুন 2007-08 তো আমার চেয়ে আপনাদের আরও ভালো মনে আছে না, কিন্তু এখানে করাপশনের চেয়েও তো বেশি প্রশ্ন উঠছে, বা অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আসলে এতটাই খারাপ। আবার একই প্রশ্ন উঠছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে খারাপ করার চেষ্টা করা হচ্ছে, যেটার চেষ্টা আমরা দেখছি নানা সময় মব, নানা সময় আমরা দেখছি যে ট্যাগ দিয়ে মব, অকারণে মব, নারীদের উপর আমরা এক ধরনের আক্রমণ দেখছি। এটাকেও অনেকে বলছেন যে এটাকেও ইস্যু করা হচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় যে দূরে নির্বাচনকে রেখে আসলে এগুলো খুব টার্গেট বেসড স্টেপ হতে পারে? মানে দিস সাউন্ডস ভেরি প্লসিবল, যেরকম করতে পারে, কিন্তু এটা তো কনস্পিরেসি থিওরিতে পা দিব আমরা যদি আমরা বলি যে কেউ নিশ্চিতভাবে করতেছে। যেটা দেখতেছি আমি সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা বললেন, খুব বাজে একটা কথা বলবো আমি, ইটস গানা সাউন্ড ব্যাড, যে ধরেন ছাত্র ব্যাপারটাকে যখন আমরা গ্লোরিফাই করে ফেলছি গত জুলাইতে, তখনই তো আসলে আমরা মব ব্যাপারটাকে গ্লোরিফাই করছি। কারণ একাডেমিয়ার বাইরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইজ এ মব। হ্যাঁ, কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের যে কনসেপ্টটা আমাদের দেশে আছে, বাংলাদেশের ছাত্রের যে কনসেপ্টটা আছে, উইচ ইজ বেসিক্যালি এইজ, ইটস নট জাস্ট এন ইনস্টিটিউশন। যে আপনি যখন বাসে যখন স্টুডেন্ট ভাড়া নেওয়া হয়, বেসিক্যালি এটা এইজের জন্য নেওয়া হয়, তারপর তার আইডি কার্ড দেখতে চাইতে পারে। তো এই যে এইজটা, এই এইজের মানুষগুলা বাংলাদেশে দে আর ভেরি প্রোডাক্টিভ। ধরেন এদের বয়স কত, 22, 23, 24, 25, দে কুড বি ডুইং ট্রিমেন্ডাস ওয়ার্ক অ্যান্ড স্টাফ। কিন্তু এরা তো বাংলাদেশে যেহেতু এডুকেশন সিস্টেমটা ডিলেও আছে, তো বেসিক্যালি কুপড আপ, এবং তাদেরকে যে সরকারি চাকরির প্রলোভন দেখায় গত 16 বছর একটা খেলা চালাইছে আওয়ামী লীগ। তো এই খেলাটার পর এসে এখন ওদের তো কোনো ডিরেকশন নাই। মানে আমি যেহেতু পড়াইতাম ব্র্যাক ইউনিভার্সিটিতে, আই অলওয়েজ সে দিস যে টিচারদেরকে বাদ দিলে স্টুডেন্ট একটা মব, টিচাররা আসার পর স্টুডেন্টরা স্টুডেন্ট হয়। যেই মুহূর্তে ইউ লিভ দ্য একাডেমি আউট অফ ইট, দে বিকাম এ মব। কারণ তাদের কিন্তু কন্ট্রোল করার কিছু নাই। আপনি ধরেন কাউকে, কোনো নেতাকে হয়তো বললেন যে, তাহলে 24-এর অভ্যুত্থান বলতেছি যে আপনি কোনো নেতাকে বললেন যে উনি গণতন্ত্রের ইমাম, কিন্তু ওটা বললে তো উনি ইনডিফিনিটলি ওটাকে কন্ট্রোল করতে পারেন না। 24-এর অভ্যুত্থানে তো মানুষ মারা যাচ্ছিল, পিপল হ্যাড টু স্টেপ আপ টু স্টপ দ্যাট ডেথ, পিপল হ্যাড টু ওভারকাম দ্য ফিয়ার অফ ডেথ। সেটা তো,
এবং সেটা খুবই অল্প সময় হয়েছে। আপনি চিন্তা করেন, মানে আমি সেটা বলতে পারি, মানে আপনার ভাষায় যদি বলি তাহলে কি সেটা এভাবে বলতে হবে যে আসলে এটা শুরু হয়েছিল আসলে ছাত্রদের মব দিয়ে, যদি আমি আপনার ব্যাখ্যায় যাই? না না না, মবটা তো হচ্ছে যখন আপনি অনেক লম্বা সময় নিচ্ছেন। স্টুডেন্ট রেসপন্ড করছে, শুধু স্টুডেন্টরা রেসপন্ড করে নাই। আপনি যদি 19-20 জুলাইয়ের দিকে যেতে থাকেন, ইফ আই এম নট মিস্টেকেন, পুরো বাংলাদেশই রেসপন্ড করছে। কিন্তু আপনি যখন এদেরকে রেখে দেন এরকম একাডেমিয়ার বাইরে, যখন আপনি স্টুডেন্টদেরকে মোবিলাইজ করতে থাকেন, মোবিলাইজেশন থেকেই তো মবটা আসে। তো এই যে মোবিলাইজড স্টুডেন্টস যাদেরকে আপনি বলতেছেন, এবং শুধু স্টুডেন্টে থাকতেছে না বিষয়টা, আপনি যদি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দেখেন যে রিসেন্টলি গত এক সপ্তাহেই তো অনেকগুলা কমিউনাল ভায়োলেন্সের রেকর্ড হয়েছে, আপনি দেখছেন কিনা জানি না। এই কমিউনাল ভায়োলেন্সগুলো আসলে কারা করে? ধরেন আপনি দেখবেন যে এটা বয়সের ফ্যাক্টর থাকে। এগেন 55 বছর বয়সের একটা লোককে আসলে কমিউনাল ভায়োলেন্স করতে হলে তাকে হি হ্যাজ টু গো আউট অফ হিজ ওয়ে। কিন্তু 25-30 বছর বয়স, এগেইন এ প্রোডাক্টিভ এজ, যাতে কোনো কাজ নাই। সো দে আর বেসিক্যালি বিং লেড টু ডু, দে আর বিং মোবিলাইজড। তো সেখান থেকে তো মবটা জুলাইয়ের পর, the way we are moving with this country is not something to be proud of. July is something to be very proud of. Kicking out Hasina out of this country is the most marvelous thing that ever happened in this country. মানে her father was killed. আচ্ছা, আপনার কাছে কি তাহলে মনে হয় যে যেহেতু আমরা, মানে আপনার ভাষায় যদি আমি বলি যে এটা আসলে দুর্দান্ত একটা ঘটনা, জুলাই অনেক বড় ঘটনা না, এটা আমাদের রাজনীতি বদলে দিল। অনেকেই বলছেন যে রাজনীতিবিদদের সামনে আসলে একটা উদাহরণ দাঁড় করানো হলো যে এরপরে আসলে কেউ এ ধরনের সাহস পাবে না। আসলে কি আপনার মনে হয় কি ধরনের সাহস পাবে না? হ্যাঁ, যে এই ধরনের সাহস পাবে না সামনের রাজনীতিতে? প্রেসিডেন্ট চিন্তা করেন, এটা তো সত্য না। ধরেন ইজিপ্টে তো এরকম মুভমেন্ট এডাপ্ট করলো, হোসনি মুবারক ফল করলো, অ্যান্ড দেন থিংস ওয়েন্ট ব্যাক ইন এ মাচ মোর হার্শার ওয়ে। আই হ্যাভ ওয়ার্কড উইথ ইজিপশিয়ানস, বাইরে রিসার্চারদের মধ্যে, যারা বেসিক্যালি মানে তারা দেশে গেলেই দে গেট অ্যারেস্টেড। লাইক আই নো 5 people who are detained in Egypt. I don't even know 5 people who are detained in Bangladesh anymore. এককালে চিন্তাম বাংলাদেশে রাজবন্দি চিন্তাম আমি, কিন্তু এখন তো কেউ ওইভাবে নাই জেলে। এখন না, আমার মনে পড়ে না পরিচিত কে কে আছে বাংলাদেশে, কিন্তু ইজিপ্টে আছে। সো আমরা ইজিপ্টের ফাঁদে পড়ি কিনা, ওই যে রাজনীতির সামরিকায়ন বা সামরিক বাহিনীর রাজনীতিকীকরণের ফাঁদে পড়ি কিনা, এটা তো একটা ভয়ের বিষয়। ইফ দ্যাট হ্যাপেন্স it might get worse than July. I hope not. সেক্ষেত্রে আরেকটা শঙ্কার কথা অনেকেই বলছেন যে বাংলাদেশ এখন একটু ডানপন্থার দিকে ঝুঁকছে। রাজনীতিবিদদের, মানে একাংশের রাজনীতিবিদদের মধ্যে ডানপন্থার দিকে ঝোঁকার এক ধরনের টেন্ডেন্সি দেখা যাচ্ছে। আবার এক পক্ষের রাজনীতিবিদরা এই ডানপন্থা যেভাবে বাড়ছে, মানে ডানপন্থার ঝুঁকি যেভাবে বাড়ছে, সেটা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। আপনি কি কোথাও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মানুষজন বা রাজনীতি আসলে ডানপন্থার দিকে ঝুঁকছে? মানে যেহেতু আপনার ডানপন্থা নিয়ে প্রচুর কাজ আছে, পড়াশোনা আছে, আপনি সেই রাজনীতি নিয়েও কাজ করেছেন, ডানপন্থার রাজনীতি নিয়ে। এখন এখানে তো দুইটা ফ্যাক্টর কাজ করে বাংলাদেশে। হচ্ছে আমার নিজের পার্সোনাল অবজারভেশন হচ্ছে যে বাংলাদেশে ডানপন্থার দুইটা বড় ব্যারিয়ার আছে, ডানপন্থী হওয়ার ক্ষেত্রে দুইটা বড় বাধা আছে। এর মধ্যে আমি যদি বলি, একটা হচ্ছে ইসলাম, আরেকটা হচ্ছে জামাতে ইসলাম। কেন যদি একটু বলি, সেটা হচ্ছে যে দেখেন, রাইট উইং অনেক রকম হয়। বাংলাদেশে একটা কমন কনসেপশন আছে যে ফার রাইট, যেটাকে বলে মানে উগ্র ডানপন্থী যারা, তারা আসলে হচ্ছে কি নাম ওটাকে বলে ওরা, মানে মুসলমান হতে হবে, এই ধরনের প্র্যাকটিসিং মুসলিম না হলে উগ্র ডানপন্থী হওয়া যায় না। বাংলাদেশে এরকম একটা ধারণা আছে। এই ধারণা ভারতেও দেখবেন যে প্র্যাকটিসিং হিন্দু না হয়ে বা হিন্দুত্ববাদী না হয়ে উগ্র ডানপন্থী হয় না। এটা সত্য না। আপনি যদি বাইরে দেখেন, প্রচুর উগ্র ডানপন্থী গ্রুপ আছে যারা হচ্ছে, উগ্র ডানপন্থা তো একটা ঘৃণার বিষয়, যে ধরেন অমুক থাকবে না, তমুক থাকবে না। বাংলাদেশের সুবিধা হচ্ছে যেহেতু মানতে হবে স্ট্রিক্টলি, ওইটা মানতে হবে স্ট্রিক্টলি, এক ধরনের রেস্ট্রিক্টেড একটা সোসাইটি তৈরি করা। উগ্র ডানপন্থাতে একটা কমন ফ্যাক্টর থাকে, যেটাকে আমরা ফ্যাসিবাদ বলতে পারি, অনেক কিছু বলতে পারি, মানে এক একটা অ্যাসপেক্ট থাকে, এরকম নাজি টাজি অনেকেই আছে এরকম। তো বাংলাদেশের উগ্র ডানপন্থীদের ক্ষেত্রে যেহেতু তাদেরকে মুসলিম হইতেই হবে, এই ব্যাপারটা যেহেতু আমরা এস্টাবলিশ করে ফেলছি, ফলে বাংলাদেশে যে নাস্তিক উগ্র ডানপন্থীটা পাওয়া যায় না, হুইচ ইজ এ ব্লেসিং। কারণ আমি নাস্তিক উগ্র ডানপন্থী দেখছি বাইরে। ধরেন নাস্তিক, আল্লাহটার খোদায় বিশ্বাস নাই, প্রচণ্ড মিসোজিনিস্ট, প্রচণ্ড নারী বিদ্বেষী, এরকম মানুষ কিন্তু আছে পৃথিবীতে। বাংলাদেশে এটা হয় না। বাংলাদেশে হচ্ছে সামহাও যেহেতু ডানপন্থী হতে হলে মুসলমান হতে হবে, নাস্তিকরা ডানপন্থী হতে চায় না, বা ধরেন যারা ওরকম ধর্ম পালন করেন না, তারা ডানপন্থীরা হতে চান না। তাদেরকে ন্যাচারালি একটু সরে আসতে হয়। এটার পিছনে বাংলাদেশের হিস্ট্রিও দায়ী কিছুটা, আই গেস। কারণ 71 যখন হয়েছে, 71-এ যেহেতু ডানপন্থীদের ওরকম স্টেক ছিল না, আনলাইক 24 এটা এইখানে 24 ঘটনা ঘটে গেছে। তো
এই কারণে সব মিলে এগুলো একটা ফ্যাক্টর। আর জামাত যেটা বললাম একটা বিশাল ফ্যাক্টর, কারণ ধরুন আমি এরকম জানি আমার কথা হচ্ছে যে আপনি কি আসলে ঝুঁকি হ্যাঁ দেখেন বলি কিনা ডানপন্থী ঝুঁকি দেখি না কেন বলি, কারণ জামাত ফিরে আসছে তো 24-এ, জামাত তো 24-এর মাধ্যমে যে বলা হয়েছিল কাফফারা হয়ে গেছে ওদের, এরকম কথাবার্তা হয়েছে। তো বাংলাদেশের যদি আপনি বাম ডানকে একটা স্পেকট্রাম চিন্তা করেন, বাম থেকে ডানে যাওয়ার সময় রাস্তার মাঝখানে জামাতের সাথে দেখা হয়ে যায়। কারণ জামাত কিন্তু উগ্র ডানপন্থী না অনেক সেন্সে, জামাত কিন্তু খুবই ফ্লেক্সিবল। জামাতের ধরেন নারী নেতৃত্ব মানতেও সমস্যা হয় না, জামাত প্রচণ্ড ফ্লেক্সিবল, প্রচণ্ড ওই যে অনেক লোকজন আরো বাজে শব্দ নারী শাখাও আছে, তার তো নারী কর্মী আছে, নারী কর্মী আছে, তারা কিভাবে জানি কাজ করেও। তো ফলে জামাত ফ্লেক্সিবল, কিন্তু বাংলাদেশের মানুষের পার্সপেক্টিভে জামাত একটা খারাপ দল। মানে আমি বলতেছি যে অনেকেই খারাপ দল। আমার যেটা আমি এটা বলে রাখি এই ফাঁকে, যে ধরেন আপনি দেখবেন যে বিএনপির হয়তো বাংলাদেশে এখন 25% ভোট বা ধরেন 40% ভোট, বিএনপির হেইটার কত, যে বাকি যারা 60% তারা সবাই বিএনপিকে ঘৃণা করে না, একটা অংশ করে। আওয়ামী লীগ এত কুকর্ম করার পরেও ধরেন আওয়ামী লীগের ভোটার 10%, আওয়ামী লীগের কে ঘৃণা করে 70%, 20% মানুষ বলবে তাদের কোনো ফিলিংস। কিন্তু জামাতের ক্ষেত্রে যেটা হয় 30% মানুষ জামাতকে পছন্দ করে আর বাকি 70% বলে জামাত চাই না। তো জামাত হচ্ছে জিনিসটাকে ডিভাইড করে ফেলতে পারে বাংলাদেশে। এবং যেহেতু ফার রাইট হওয়ার আগে ওই যে মুসলমান হতে হবে যেহেতু, হুইচ ইজ এ হিডিয়াস থিং, পুরো পৃথিবীতে অনেক জায়গাতেই আমি অ্যাথিস্ট ফার রাইট দেখে দেখে বিরক্ত, যাওয়ার সময় জামাতের সাথে দেখা হয়ে যায় বলে লোকজনটা ক্রস করতে চায় না। এবং এই কারণে এটা বলে আমি শেষ করবো, এটা হচ্ছে আওয়ামী লীগের সময় আপনি দেখবেন যে আমি নাম বলবো না, বিভিন্ন ফার রাইট গ্রুপের উত্থান ঘটতেছিল আওয়ামী লীগের ব্যানারের ভেতরেই। আওয়ামী লীগাররাই ফার রাইট হয়ে উঠতেছিলেন, একেবারে উগ্রডানপন্থী লোকজন। আপনি দেখবেন যে আওয়ামী লীগ আমলে ব্যবসা করা থেকে শুরু করে অনেক কিছু করছে, এবং তারা 5 আগস্টের পরে আবার ভিডিও করে সরিও বলছে দেশবাসীর কাছে। মানে ওদের পুরো প্ল্যানটাই, ওদের কথাবার্তা ছিল এরকম যে আওয়ামী লীগকে ব্যবহার করে দেশে উগ্রডানপন্থা তারা কায়েম করবে, ওটা ভেস্তে গেছে। কিন্তু ওরা এটা করতে পারতেছিল কারণ জামাত ছিল না, তো ওরা জামাতকে স্কিপ দিয়ে ফার রাইটে চলে যাচ্ছিল, মানে উগ্রডানপন্থায় ঝুঁকে পড়তেছিল। এখন যেহেতু জামাত আসছে, তাই আমি বাংলাদেশে ডানপন্থার কোনো ঝুঁকি দেখি না। জামাত হচ্ছে বাংলাদেশের ন্যাচারাল ব্যারিয়ার, যেটাকে ক্রস করে কেউ এর চেয়ে বেশি ডানপন্থী হবে না। তাহলে ধরেন আমরা যদি একেবারে মির্জা ফখরুলকে কোট করি, যে মির্জা ফখরুল যেমন বলেছেন কয়েকদিন আগে যে আমি ডানপন্থার ঝুঁকি ভীষণভাবে দেখতে পাচ্ছি, তো কোন হিসেবে তিনি সেই ডানপন্থার ঝুঁকি দেখতে পাচ্ছেন? কারণ ডানপন্থা তো পপুলার, ধরেন ডানপন্থা তো খুবই, ডানপন্থা পপুলার না। ব্যাপারটা হচ্ছে আপনি দেখবেন যে আপনাদের এখানে দুইজন গেস্ট হচ্ছে এটা নিয়ে কথা বলছেন অন্য কোনো একটা শোতে, পপুলিজমকে গালিগালাজ করার বাংলাদেশে একটা বিশাল ঝোঁক আছে। পপুলিজমটা আসলে কি, মানে লোকজন বোঝে কিনা আমি জানি না। পপুলিজম বোঝে না বেশিরভাগ লোকজন। পপুলিজম হচ্ছে এক ধরনের মানুষকে বোঝানো যে এলিট একটা শ্রেণী আছে, এলিট যে আপনি যেভাবে বললেন দুটি ভাগ, ওই যে গরিব আর ধনী, তো এই যে ধনী বা এলিট বা যে কোনো একটা শ্রেণী আছে এবং এলিটটা অনেক খারাপ। আপনি দেখবেন যে এটা অনেক রাজনৈতিক দলই ব্যবহার করতেছে। এটা হচ্ছে পপুলিজম, যে আপনি বলবেন যে আমাদের একটা কমন শত্রু আছে, এই শত্রুকে আমরা এখন ঠেঙাবো। এটা শুধু ডানপন্থীরা করে না, এটা পৃথিবীতে অনেক জায়গায় বামপন্থীরাও করে। দুর্ভাগ্যবশত বাংলাদেশে বামপন্থীদের সেটা সৎ হওয়ার ঠেকা আছে, তারা এই কাজটা করতে চায় না। তারা সব কিছুকে বিশুদ্ধ মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে, এখন ডানপন্থীদের মধ্যেও মার্ক্সবাদ লেনিনবাদ এগুলো নিয়ে অনেক কথাবার্তা চলে। পপুলিজমের যে বেসিক টেনেটগুলো, পপুলিজম তো আসলে কোনো আইডিওলজি না, এটা হচ্ছে একটা টুল, এটা একটা সোশ্যাল মিডিয়া যেমন একটা টুল, পপুলিজম হচ্ছে একটা টুল যেখানে আপনি মানুষকে বোঝাবেন যে পৃথিবীতে 2টা ভাগ আছে, আমরা ওই ভাগের বিরুদ্ধে লড়াই করতেছি, সবাই একটা হবো, তারপর আমরা কিছু চটকদার কথাবার্তা বলবো। বাংলাদেশে পপুলিজম বলতে মানুষ চটকদারটাই বোঝে, বাকিটা বোঝে না। কিন্তু এটাও সত্য যে বাংলাদেশের ডানপন্থীরা পপুলিজমকে খুব ভালো মতন ব্যবহার করতে পারতেছে। বাংলাদেশে আমি শুনি যে ছায়ানোট নামে যে সংগঠনটা, ওরাই নাকি 16 বছর বাংলাদেশ চালায়, তো অ্যাজ ইফ আর্মির ইন্টেলিজেন্স বাংলাদেশ চালায় নাই, অ্যাজ ইফ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে কোনো গ্রেফতারি পরোয়ানাগুলো আসতো ছায়ানোট থেকে, এই ধরনের একটা। এবং এগুলো বললে তখন তারা বলবে যে শাহবাগী, তারপর শাহবাগী বাকশাল, এই ধরনের শব্দ আপনি শুনছেন, হয়তো আপনাকে শুনতে হয় কিনা জানি না। আমি যেহেতু নিজে পাবলিকলি বলি অনেকবার, আমি শুনি অনেকবার, আমাকে শুনতে হয়, তো আমি শুনি। তো তারা বলে এরকম, যে তারা বলে যে শাহবাগীরা দেশকে চালিয়েছে, এরকম শাহবাগী বনাম শাপলা, এই যে বনাম শব্দটার মধ্যে একটা পপুলিজম থাকে। এবং বাংলাদেশের বামপন্থীরা এই ক্ষেত্রে চূড়ান্তভাবে ব্যর্থ। তারা এই জিনিসটা যেহেতু ক্যাশ করে না, মির্জা ফখরুল খুবই ভালো জায়গা থেকেই বলছেন যে ডানপন্থার সম্ভাবনা বাংলাদেশে প্রবল, কারণ আমাদের ওই যে ইউথের কাছে অ্যাপিলের বাংলা কি, মানে ইউথের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠার একটা প্রবল সম্ভাবনা ডানপন্থার মধ্যে আছে। কিন্তু আমি বলছিলাম যে স্ট্রাকচারালি ডানপন্থীতে, এখন আপনি বললেন আমি ডানপন্থী, আপনার তো আরও 5টা ডানপন্থী লাগবে। রাজনৈতিক দল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, না হলে আপনি সংগঠিত হতে পারবেন না। দেখেন জুলাইয়ের যত সম্ভাবনা, এটা যে এরকম কিছুটা হলো ভেস্তে গেছে, এটা কারণ হচ্ছে জুলাইতে কোনো পার্টি ছিল না মানুষজনের। এবং ইজিপ্টের ক্ষেত্রে এটা আরও সত্য, যে জুলাইয়ের ক্ষেত্রে তারপরে অন্তরে পার্টি হয়েছে, মিশরে পার্টিটা হয়ই নেই। মিশর কখনোই আরব রেভলিউশনের পর, আরব স্প্রিংয়ের পর পার্টিটাই করতে পারে নাই। তো আমাদের এখানে ওই পার্টিটার ক্ষেত্রেই বাধাটা হয়ে আছে জামাত।
পার্টিটার ক্ষেত্রে একটা লাইন হয়ে আছে যে ইসলাম হয়ে যেতে হবে, অন্য কোনোভাবে যাওয়া যাবে না। কোন পার্টিটার ক্ষেত্রে? একটা কল্পিত ফার রাইট পার্টি, যদি আপনি একটা উগ্র ডানপন্থী পার্টি, একটা পার্টি তো আমাদের হয়েছে জুলাইয়ের পরে, তো আমরা একটা তো রাজনৈতিক দল পেয়েছি। কারা? ওই যে NCP? জাতীয় নাগরিক পার্টি, ওরা তো উগ্র ডানপন্থী না, ওরা ডানপন্থার পপুলিস্ট রেটরিক আমি ওদের অনেক নেতাকর্মীকে ব্যবহার করতে দেখি। ওই যে শাহবাগ বললাম, শাপলার বাইনারিতে আমরা দাঁড়িয়েছি, মধ্যপন্থার রাজনীতিবিদ। কিন্তু তারা তো ঘুরে ফিরে আবার বলে যে তারা মধ্যপন্থী। তারা তো এক ধরনের, আমার কাছে এনসিপির রাজনীতি যতই দেখি আমি দেশে, ততই কম্প্রোমাইজের রাজনীতি মনে হয়, যে আমরা হচ্ছে ডানেও যাব না বামেও যাব না, আমরা হাঁটি, মধ্যপন্থা তো তাই। হ্যাঁ আমরা হাঁটি বাংলাদেশ বরাবর, এই ধরনের একটা সেন্টিমেন্ট ওদের মধ্যে দেখি, কম্প্রোমাইজ করার একটা চেষ্টা। উগ্র ডানপন্থা তো কম্প্রোমাইজের কথা বলে না, উগ্র ডানপন্থা তো সামথিং ভেরি ডিফারেন্ট। এনসিপি তো নিজেকে মধ্যপন্থী বলতে বলতে ডান দিকে যাচ্ছে। তাহলে এই উগ্র ডানপন্থা বিষয়টা আসলো কোত্থেকে? মানে হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিতে এই আলোচনাটা কারা তুললো, কেন তুললো, কোনো ইন্টেনশন দেখেন কি না, মানে কেন এই আলোচনাটা আসলো? এবং মানুষের মধ্যে ওই যে শুরুতে আপনি বলছিলেন যে এক ধরনের টেনশন কাজ করছে, শঙ্কা কাজ করছে, এই শঙ্কাটা আসলে কোথা থেকে আসে? ওই যে বললাম যে ধরেন নট অল অ্যাবাউট যে না আমার মাথার উপর একজন ছিল, আমি ফোন দিলে পেয়ে যাচ্ছে, ইটস নট লাইক নট অনলি দ্যাট, এখানে আরো ফ্যাক্টর আছে। কারণ ধরেন দেখেন, খুব খারাপ একটা কথা বলবো, আমি জানি না মানুষজন কিভাবে নিবে, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত খুব খারাপ বলেন নাই, বলেন। সেটা হচ্ছে বামপন্থী তো কোনো মব আমরা বাংলাদেশে দেখি না। আমরা যে মবগুলোকে দেখি তারা তো ঘুরে ফিরে ধরেন এক ধরনের একটা সেন্টিমেন্ট নিয়েই আসে, যে এই মেয়ে তুই শাহবাগী, মেয়েদের ক্ষেত্রেই শাহবাগী হওয়ার প্রবণতা বেশি। এটা ছেলেদের পক্ষে শাহবাগী হওয়াটা বেশ দুষ্কর, তাকে অনেক কষ্ট করতে হবে শাহবাগী হইতে। মেয়েদের শাহবাগী হওয়া তুলনামূলক সহজ, তো মেয়েরা শাহবাগী, তারপর অনেকগুলো গালি। তারপর ধরেন আমি ওই দিন দেখলাম যে খুব ভয়ানক গালিগালাজ করতেছেন একজন তরুণ নেতা, ওনার একটা অর্গানাইজেশন আছে ইনকিলাব মঞ্চ নামে, উনি প্রচন্ড একেবারে মিডিয়ার সামনে সবসময় খুব ভয়ঙ্কর রুদ্র মূর্তি থাকেন। এই রুদ্র মূর্তিটা তো ধরেন আমি বামপন্থী নেতাদের মধ্যে দেখি না। বামপন্থী নেতারা তো সবকিছুর উপর সেন্সিবল হওয়ার চেষ্টা, এনসিপি নেতাদের মধ্যে সবকিছুর উপর একটু রেখে ঢেকে কথা বলার চেষ্টা। তো উগ্র ডানপন্থার যে ঝোঁকটা, যে মির্জা ফখরুলের কথা যে বললেন, ঝোঁকটা তো আছে, এই যে তরুণদের মধ্যেই আছে। এখন তারা পার্টিটা করতে পারবে কিনা জামাতকে ক্রস করে, এটা হচ্ছে প্রশ্ন। কারণ জামাত তো ধরেন হিপোক্রেসির মানে চূড়ান্তে থাকে সব সময়, তারা যে কোনো সময় তাদের পজিশন চেঞ্জ করতে পারে। মানে জামাত যদি বামে চাপতো তাহলে কি হইতো, এটার প্রশ্ন হতে পারে। জামাত বামে চাপলে হয়তো আমরা সবাই ডান দিকে চলে যেতাম। আমার মাঝে মাঝে মনে হয় যে 13 সালে যদি জামাত নিজেকে বামপন্থী হিসেবে আইডেন্টিফাই করতো, তাহলে সম্ভবত বাংলাদেশের নাস্তিক জনগণ যারা তখন তৈরি হচ্ছিল, ওই যে ইয়াং আরবান পপুলেশন, তারা সবাই বলা শুরু করছে যে তারা ডানপন্থী। আমার এরকম মনে হয় মাঝে মাঝে, কিন্তু জামাত সেটা করে নাই, লাকিলি ফর বাংলাদেশ। এবং আমি জানি না, আমার ধারণা যে বাংলাদেশের ইউথ খুবই ভালনারেবল। আমি তো পড়াইছি অনেকদিন, ছাত্র পড়াইছি অনেকদিন ব্র্যাক ইউনিভার্সিটিতে। আচ্ছা, এই যে আপনার এই কথা ধরে যদি আমি একটু জিজ্ঞেস করি, যে ডানপন্থী রাজনীতি কি বাংলাদেশে সবসময় একটা রাজনৈতিক শক্তি হিসেবে বা যে কোনো একটা শক্তি হিসেবে উপস্থিত ছিল? বিশেষ করে আমরা যদি আওয়ামী লীগের সময়টায় দেখি, আমরা অনেককেই এরপরে বলতে শুনেছি যে তখনও আসলে ডানপন্থার রাজনীতিটা ছিল, কিন্তু আওয়ামী লীগ তাকে মাথাচাড়া দিয়ে উঠে দাঁড়াতে দেয়নি বা বিকশিত হতে দেয়নি সেভাবে, যেটা এখন আতঙ্ক ছড়াচ্ছে। এখন কি তাহলে এই আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারা কি নতুন করে জায়গা খুঁজে পাচ্ছে বলে মনে করেন? আমি তো আরও খারাপ কথা বলতাম, আমি তো বলতাম যে আওয়ামী লীগ একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টের ভেতর, একটা খুবই কন্ট্রোলড এনভায়রনমেন্টের ভেতর কিন্তু এই ডানপন্থাটাকে বাড়তে দিচ্ছে। আওয়ামী লীগ কিন্তু কখনো বামপন্থী কোনো দল ছিল না। আমি জানি না এই মিসকনসেপশনটা সমাজে কেন বিরাজ করে। আওয়ামী লীগ শেখ মুজিবের সময় একটা স্টালিনিস্ট দল ছিল, আমরা দাবি করতে পারি, এরকম অনেক কিছুই বলা যায়। কিন্তু 90-এর পর বাংলাদেশে কোনো বামপন্থী দল ছিল না। 90-এর পর বাংলাদেশে একটা মৃতপ্রায় কিছু বাম দল ছিল পল্টন এলাকায়, কিন্তু বাংলাদেশে বড় যে দলগুলো, এরা কেউ বাম বা ডানে ছিল না। এরা ছিল দুইটা ওই মাফিয়া ক্লায়েন্ট পার্টি। আপনি যদি 90 থেকে 2006 বিএনপি আর আওয়ামী লীগের পলিসি কম্পেয়ার করেন, ওদের পলিসির মধ্যে খুব একটা তফাৎ নাই। দ্য অনলি থিং দ্যাট আওয়ামী লীগ ডিড বেটার, যেটা ওরা ভালো করছে, সেটা মুক্তিযুদ্ধ বিক্রি করতো। মুক্তিযুদ্ধ বিক্রি করার সাথে পলিসিগত কোনো সম্পর্ক নাই। মুক্তিযুদ্ধ মানে আমি খুবই দুঃখিত বলার জন্য, কিন্তু মুক্তিযুদ্ধ বাংলাদেশে নারীদের জন্য কি করছে? মানে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের নারীদের কি খুব সীমাহীন উন্নতি হয়েছে আপনার মনে হয়? আপনার কি মনে হয় 71 বাংলাদেশের এখন যারা 52% বা 51% পপুলেশন, বাংলাদেশের যে নারীরা 51% পপুলেশনের জন্য 52 হয়ে যাবে, মেয়েরা বাড়তে থাকবে, কিয়ামতের সময় নাকি মেয়েদের সংখ্যা অনেক বেড়ে যাবে। আমি শুনলাম ওই দিন একজন হুজুর বলতেছিলেন একটা ওয়াজে। তো আপনার কি ডানপন্থী? হুজুররা সবাই ডানপন্থীরা আমি বিশ্বাস করি না। আমার ধারণা যে হুজুরদের তো অনেকগুলো গ্রুপ আছে। যেমন আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে দেখলাম 4টা বড় গ্রুপ: কৌমি, তাবলিগ, জামাতপন্থী লোকজন এবং হচ্ছে
যেটা খুবই অদ্ভুত লাগলো আমার কাছে, সেটা হচ্ছে সুন্নি বলে এখন ওদেরকে, মানে মাজারপন্থী, মাইজ ভান্ডার এবং অন্যান্য এরা। তো এরকম ভাগ আছে তো আবার, তো হুজুরদের মধ্যে সবাই, আমি জানি না 4টা গ্রুপের মধ্যে তো আমার কাউকে খুব ডানপন্থী মনে হচ্ছে না। আচ্ছা, সেই হুজুর সালাফি কি ছাড়া। বললেন? উনি বললেন যে মেয়েদের সংখ্যা আরো বাড়বে। তো আমি বলছিলাম যে মেয়েদের জন্য কি আসলে 71 কোনো সলিউশন দিয়েছে বাংলাদেশকে? বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের কনটেক্সটে 71 আপনি আমাকে বলেন, যেহেতু আপনি আমার চেয়ে ধরেন একদিন হলেও বড় হবেন বয়সে, আপনি আমাকে বলেন বাংলাদেশ না পৃথিবীর মেয়েদেরকে নিয়ে 71-এর থিসিস কি? মেয়েদেরকে নিয়ে, মানে মেয়েদেরকে নিয়ে না, শুধু এলজিবিটি কমিউনিটি নিয়ে 71-এর থিসিস কি? আপনি আমাকে বলেন। নাই কিন্তু 71-কে মেনে নিয়ে কিন্তু ডানপন্থী হওয়া সম্ভব ছিল। ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের কনটেক্সটে 71 সালে আমরা যেভাবে যুদ্ধ করছে ডানরা করে নাই। এটা তো আমার দোষ না যে তারা যুদ্ধ করে নাই, ওই মুহূর্তে করে নাই। এটা একটা হিস্টোরিক্যাল দায়ভার হয়ে গেছে, তখন এটা স্প্লিট হয়েছে। কিন্তু 71-কে মেনে নিয়ে ডানপন্থী হওয়া সম্ভব, কারণ 71-এর থিসিসে আমি দেখি না, আমি কোনো নারীবাদী স্ট্যান্স 71-এর ভিতর পাই না। মেয়েরা অনেক কিছু হারাইছে, পাইছেটা কি? মানে তারা কি পেয়েছেন আপনি কি আমাকে বলতে পারেন? আমি কিন্তু জানি না। ফেরদৌসী প্রিয়ভাষিনীর লেখা পড়ে ধরেন বড় টড়ো হয়েছে, উনারা আসলে কি পাইছেন, বা বাংলাদেশের নারীরা কি পাইছে? বাংলাদেশের নারীরা এর চেয়ে অনেক পরে অনেক কিছু পাইছে ইকোনমির কারণে। ধরেন ব্র্যাক ঢুকছে, এনজিও ঢুকছে। এনজিওরা বাংলাদেশের মেয়েদের জন্য যা করছে, এটা তো কোনো সরকার আসলেই করে নাই, এটা তো ফ্যাক্ট। আচ্ছা, এই প্রশ্নর উত্তর আসলে আমার জন্য দেয়া খুব ডিফিকাল্ট, কারণ এটা দিতে গেলে উত্তরটা আসলে এত লম্বা হবে। I know. মানব সেই এবং তর্ক যে জায়গায় যাবে সেটা আসলে তো আপনার আমার দুজনের জন্য কারোর জন্যই ভালো হবে না, কারণ আমরা সেই তর্কটা আসলে করতে বসি নাই। কারণ আমার হয়তো একটু রাগ হচ্ছে, সেই জন্য আমি এই উত্তর আপনাকে এখন দিব না। ঠিক আছে, সেটা হচ্ছে যে আমরা যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে যে ডানপন্থার যে আলোচনায় ছিলাম, যে তার মানে এখন তারা কোনোভাবেই শক্তিটা আগে জোগাড় করেছিল, এখন সেটা সুসংহত হচ্ছে, বিষয়টা এরকম না। মানে শক্তিটা ওই পুরো আওয়ামী আমলেই বাড়তেছিল, কারণ আওয়ামী আমলেই আওয়ামী লীগ কন্ট্রোলড এনভায়রনমেন্টে সবাইকে খেলতে দিচ্ছিল। একটা বিএনপির ব্যবসায়ী অল্প একটু ব্যবসা করতে পারবে, আওয়ামী লীগে জয়েন করলে বেশি ব্যবসা করতে পারবে। কেউ ডানপন্থী না বামপন্থীটা আওয়ামী লীগের কাছে খুব একটা ম্যাটার করতেছিল না। আওয়ামী লীগকে আপনি কতটা উপঢৌকন দিচ্ছেন, তার ওই মাফিয়া সিস্টেমটাকে লনজিভিটি কতখানি বাড়াচ্ছেন, তার আয়ু কত বাড়াচ্ছেন তার মাফিয়াদের, এইটার উপর ডিপেন্ড করতেছিল মানুষের নিরাপত্তা। তাহলে এখন ওভারঅল রাজনীতির পরিবর্তন কি চোখে লাগছে আপনার কাছে? মানে কোন জায়গায় আপনার মনে হচ্ছে যে না, এই যে যারা সারাক্ষণ যারা পরিবর্তনের কথা বলছে, নয়া বন্দোবস্তের কথা বলছে, সবাই বলেছেন এই কথা, আসলে কতখানি নয়া বন্দোবস্ত দেখলেন? আমি তো এখন তো আপনার আরো রাগ উঠবে, খুবই দুঃখিত। আমি দেখতেছি যে লোকজন যে পরিমাণ সংবিধানের প্রস্তাবনা বিষয়ে যে পরিমাণ সিরিয়াসনেস মানুষজনের মধ্যে, যারা এগুলো নিয়ে আলাপ করে তাদের মধ্যে, যে সংবিধানের মূলনীতি কি হবে, বাংলাদেশের মূলনীতি কি হবে, সেই তুলনায় পলিসি বিষয়ে লোকজন হয় ওয়াকিবহাল না, নয়তো লোকজন আসলে কেয়ার করতেছে না। লোকজন যারা যারা নয়া বন্দোবস্তের কথা বলেন, ফর এক্সাম্পল, যেমন আমি যে জিনিসে কাজ করি সেটা নিয়ে যদি একটু বলি, কারণ বলতে ভালো লাগে, কেউ শুনতে চায় না এগুলো। ওই যে ব্যক্তিগত ডাটা প্রোটেকশনের একটা অর্ডিন্যান্স গভর্নমেন্ট থেকে ড্রাফট আসছে, ভালো। এই লগুলো যখন ইউতে অ্যাপ্লাই করা হয়েছে, মানে ইউরোপিয়ান ইউনিয়নে, তখন লগুলো ছিল হচ্ছে যে ধরেন আপনার ডাটা ফেসবুকের কাছে আছে, আপনি বললেন ডাটাটা মুছে দাও, আপনাকে দেখাইতে হবে আপনার কাছে মনে হচ্ছে ওদের সিস্টেমটা রিস্কি। আর বাংলাদেশেও আপনি এরকম বলতে পারবেন আমার ডাটা মুছে দাও, বিকাশকে বললেন ডাটা মুছে দাও। রিস্ক দেখাইলে হবে না, আপনার দেখাইতে হবে কোট অ্যান্ড কোট সিগনিফিক্যান্ট হার্ম হচ্ছে। এখন আপনি কিভাবে দেখাবেন সিগনিফিক্যান্ট হার্ম হচ্ছে? ও যদি কোনোভাবে প্রমাণ করতে পারে হার্মটা সিগনিফিক্যান্ট না, ও আপনার ডাটা মুছতে বাধ্য না। এটা নিয়ে কিন্তু আপনি কোনো আলাপ পাচ্ছেন না কোনো পাবলিক পরিসরে, কিন্তু এই জনপরিসরে এটা নিয়ে কোনো আলাপ নাই। জনপরিসরে আলাপ হচ্ছে যে আমরা ওই যে ধর্মনিরপেক্ষতা আর সমাজতন্ত্র বাদ দিয়ে জনপরিসরে অনেক কিছু নিয়ে আলাপ নেই। আমার মানে আমার চাকরি হবে কিনা, আমার বেতন বাড়বে কিনা, আমার ঘরে ভাত আসবে কিনা, আমার বিনিয়োগ আসবে কিনা, আমার রাস্তাঘাট ঠিক হবে কিনা, বিনিয়োগ নিয়ে কিছু আলাপ হয়। কারণ বিডা এবং বিনিয়োগ এবং ওই যে আশিক চৌধুরী নিয়োগের পরে বিনিয়োগ নিয়ে দুই পাশে কিছু আলাপ বিভিন্ন পাশে, আর কি দুই পাশেও না, অনেক আলাপ হবে, রেগুলার আলাপ যে কোনো একটা দেশের জন্য। কিন্তু এর বাইরে নাই। যেমন ধরেন আমার যেমন একটা পার্সোনাল ধারণা যে বাংলাদেশে দুর্নীতির 1 নম্বর কারণ হচ্ছে ক্যান্সার। যে বাংলাদেশে সবাই হচ্ছে ভয়ে থাকে যে তার যদি একবার ক্যান্সার হয় রাস্তায়। আমার একটা বন্ধুর হচ্ছে, 2টা বন্ধুর এখন শরীর খুব খারাপ, তারা হচ্ছে, নাম বলবো না আমি এখানে, নাম বলতে পারলে ভালো ছিল, তাহলে এটা মানে টাকা চাইতাম লোকজনের কাছে, বিকাশ দিয়ে দিতাম। তারা হচ্ছে লোকজনের কাছে টাকা চেয়ে পাচ্ছে না ধরেন, এবং তারা দুজনই খুব সম্ভাবনাময় লোক, একজন খুব ভালো শিল্পী, খুব ভালো ছবি আঁকেন, পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না, কোথা থেকে করবেন উনি, জমি জমা বেচতে হবে। এই ধরনের বাংলাদেশের সবারই কিন্তু মানে একটা বড় অংশের কিন্তু এই সিচুয়েশন। মানে সে হয়তো ওয়েল অফ, কিন্তু যেই মুহূর্তে সে অসুস্থ, কোনো ওয়েল অফ তাকে আর বাঁচাতে পারে না। এক্স্যাক্টলি। তো দুর্নীতি করবে না কারা এখানে?
আপনি যদি দুর্নীতি কমাইতে চান অন্তত একটা আমরা আলাপে ছিলাম যে সেই আলাপটা আসলে আমরা দেখতে পাচ্ছি না কোথাও, কোনো আলাপ হচ্ছে আলাপ নাই, এই স্বাস্থ্য বীমা নিয়েও আলাপ নাই, স্বাস্থ্য বীমা আলাপ হচ্ছে, আবার স্বাস্থ্য খাত নিয়ে আলাপ নাই, স্বাস্থ্য বীমা তো অনেক স্বাস্থ্য খাতে দুর্নীতি হচ্ছে আগের মতোই, সবই আগের মতন চলছে, সবই চলছে। তো পরিবর্তন, ছোট করে পরিবর্তন আসলে কোথাও কি এসছে বলে মনে হয়? একটা পরিবর্তন আসছে যে ঐক্যমত কমিশন নামে একটা জিনিস হয়েছে, সেইখানে 30-এর নিচের অনেক লোকজনকে দেখা যাচ্ছে। আই থিঙ্ক দ্যাটস এ সিগনিফিক্যান্ট। নারী নাই কোনো, সেখানে আবার নারী খুবই কম, তার মানে সব পরিবর্তন কম না, নাই না, একজন নারী এনসিপি থেকে যায় আমি দেখছি, না সেরকম তো রিজনও আসে। কিন্তু খুবই ইন্টারেস্টিংলি সাংবাদিকদের মধ্যে কোনো নাই। আমার পয়েন্টটা কিন্তু এটা না যে পার্টিগুলো থেকে নারী আসতেছে না, পার্টিগুলোর মিসোজিনির চর্চা এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে আমাদের সরকার থেকে বলা হয়েছিল যে নারী থাকতে হবে 1/3, এইসব কথা কিন্তু হয়েছে। সাংবাদিক পাঠানোর সময় মিডিয়াগুলো পুরুষ সাংবাদিক পাঠাবে নাকি নারী সাংবাদিক পাঠাবে, এই সেন্সিবিলিটি আমি কবে পাবো? সব কিছুকে আসলে আইন দিয়ে ঠিক করা আদৌ সম্ভব কিনা, এগুলোকে সফটলি পুশ করতে হবে কিনা, এই আলাপগুলো আসলে আমি খুবই এক্সপেক্ট করি। মানে আমি নারীদেরকে নিয়ে চিন্তিত, কারণ 52% বা 51% নারী তো, মেজরিটিকে আমি সবসময় ভয় পাই, সেটা যেই মেজরিটি, সেই মেজরিটি তো আসলে বাড়তেই পারছে না। মানে আমি যদি রাষ্ট্রের একদম উপরের দিকে দেখি, সাংবাদিক তো অনেক পরের লেয়ারে, পরিষদের নাই, আপনি সেখানেই দেখেন যে আমার ঐক্যমত্য কমিশনের যে প্রধান 5 জন, সেখানে একটা নারীর নাম নাই, আমরা নারীর আলাপ নাই, নারী কমিশনের যে সুপারিশ সেটা নিয়ে আসলে পুরুষরা ঠিক করে দিচ্ছেন যে সেটা হবে কিনা না, সেখানে প্রায় 450-র মতো সুপারিশ গেল, সেগুলো সব মোটামুটি ফেলে দিল। তো নারী 51% হয়ে লাভ কি ভাই? 80% হলে তো কোনো আপনি জায়গা ছাড়বেন না। ফানি থিং, আপনি যদি রাস্তায় বের হন, আমি জানি না রাত্রে 1-2টার সময় বের হন কিনা, আমি তো বের হচ্ছি, আমি বের হই যেহেতু আমি সাংবাদিকতা, তো 1-2টার সময় দেখবেন যে রাস্তায় সিটি কর্পোরেশনের অনেক ক্লিনার থাকে এবং তারা সবাই নারী। এবং দেখবেন যে বাংলাদেশে আমি যে কনস্ট্রাকশন চলে অনেক জায়গায়, রাস্তা বন্ধ থাকলে দেখবেন যে একটা কনস্ট্রাকশন ইট নিয়ে ছুঁড়ে মারতেছে, মাটি খুঁড়ে ছুঁড়ে মারতেছে, তাদের মেজরিটি নারী। তো বাংলাদেশের ইকোনমি, শেষ পর্যন্ত ইকোনমি একটা বড় ফ্যাক্টর, ইকোনমি বাংলার নারীকে রাস্তায় বের করে। এটা হচ্ছে ওই দিন এক বড় ভাই সাংবাদিক জুলহাস নুর উনি বলতেছিলেন যে বাংলাদেশে নারীদের ধরেন সান্ধ্য আইন এখনো আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা সরকার ফেলে দিয়েছে, ধরেন 10টায় গেছে, 10টা অনেক আগে থেকে, আমাদের সময় থেকে 10টা, এখনো 10টাই আছে, 10টার পরে তারা হলে ঢুকতে পারে। তারপর তারা হচ্ছে কি যেন বলে, এটাকে স্পেনে বলে কাইয়ে হেরা, বাংলায় বলে রাস্তার মেয়ে হয়ে যায় আর কি। তারা রাস্তাতেই রয়ে যাবে, তারা আর ঢুকতে পারবে না, তার নিরাপত্তার কোনো দায়ভার কেউ নিচ্ছে না। এই দায় ও দরদের রাজনীতির, সেটা তো রাষ্ট্রের নেয়ার কথা, হ্যাঁ, কিন্তু দায় ও দরদের রাজনীতির বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল, এটা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের, সুতরাং একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের, কেউ দায় নিচ্ছে না। অথচ একই সময়ে রাস্তায় যে সিটি কর্পোরেশনের মানুষটা যে রাস্তা পরিষ্কার করতেছেন, তার নিরাপত্তা কিন্তু তার নিরাপত্তা কোনো কনসার্নও নাই কারো, তার নিরাপত্তা নিয়ে রাষ্ট্র চিন্তিতও না। আবার তাকে কেউ এরকম ওই যেটাকে ইংরেজিতে বলে স্লাট শেমিং, আমি জানি না স্লাট শেমিং এর কোনো গ্রহণযোগ্য বাংলা আমি আসলে জানি না। বেশ্যাকরণ, হ্যাঁ, বেশ্যাকরণের যে প্রক্রিয়া, একটা খুব সুন্দর বই ছিল সিপি গ্যাংয়ের বেশ্যাকরণ। হ্যাঁ, তো এই যে বেশ্যাকরণের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে কিন্তু আমাদের প্রান্তিক জনগোষ্ঠী পড়তেছে না। তো বাংলাদেশ এতটাই ক্লাস ডিভাইডেড যে আমাদের যত প্রবলেমগুলো এগুলো খুবই পার্মানেন্টলি ডিভাইডেড বাই ক্লাস। এবং এখানেই জুলাই হচ্ছে বৈপ্লবিক ঘটনা, যে শেখ হাসিনার তখনকার যে ল এনফোর্সমেন্ট বাহিনী, একই ল এনফোর্সমেন্ট বাহিনী তার নির্দেশে যখন কাজ করতেছিল আইন শৃঙ্খলা বাহিনী, তখন নির্বিচারে গুলি করছে। আমার কাছে জুলাই খুবই ফ্যাসিনেটিং মনে হয় এই কারণে যে ধরেন বেশিরভাগ সময় যখন কোটা আন্দোলন চলে বাংলাদেশে, যারা মার খাচ্ছিল, মরে নাই কেউ, যারা মার খাচ্ছিল তাদের একটা, ওই যে আমি 18 সালেরটা বলতেছি, তাদের একটা ক্লাস আছে এবং তাদের মধ্যে অনেকেই পুরুষ, তাদেরও বেশিরভাগ পুরুষ। জুলাইতে হঠাৎ করে দেখবেন যে নারী পুরুষ নির্বিশেষে গুলি করার সময় তার দেখে মানে না, মারতেছে হেলিকপ্টার থেকে। আই ফাউন্ড ইট স্ট্রেঞ্জ। এরকম অদ্ভুত ঘটনা বাংলাদেশে আসলে বিরল। এবং এরপরে তো আমাদের আসলে ডিভাইডগুলো নিয়ে প্রশ্ন করা উচিত ছিল। আমরা ফাইনালি সবাই আক্রান্ত হইলাম, এফেক্টেড হইলাম। একটা উগ্র ডানপন্থী বলেন, একটা তুলনামূলক লাল সন্ত্রাসের ব্যাপারে ফেসবুকে পোস্ট দেওয়া, কোট আনকোট উগ্র বামপন্থী বলেন, সে আসলে কোনোদিন কোনো মবের নেতৃত্ব দিবে না, তাকে উগ্র বামপন্থী বলার কোনো মানেও হয় না। এদের সবার তো একটা কমন কনসেনসাসে আসার কথা এরপরে, কিন্তু তারা সেখানে আসতেছে না। এবং তারা না আসার পেছনে একটা কারণ আমাকে একজন নেতা বলছেন, যে যেহেতু স্বৈরাচার তৈরি হওয়ার কারণে এই পুরো ঘটনাটা ঘটছে, তাই সংবিধানের ওই যে প্রস্তাবনা নিয়ে তারা টানা হেঁচড়া করবেন, কারণ এটার মাধ্যমেই স্বৈরাচার আটকানো সম্ভব। তাদের মূল লক্ষ্যটা হচ্ছে স্বৈরাচার আটকানো, আর কোনো প্রবলেম নাই দেশে, আর কোনো প্রবলেম বাংলাদেশে নাই। কিন্তু আমারও তাই মনে হয় যে এই সমস্ত আলাপের মধ্যে মানুষ কই,
মানে আমার যার ভোটাধিকারের জন্য আপনি চিৎকার করছেন, যার ভোটাধিকার মানে সেই যারটা কোথায়, তাদের কোনো কিছু নেই। যেটা আপনি বললেন যে ধরেন এই যে রাস্তায় যে নারীটি মধ্যরাতে আসলে রাস্তাটি পরিষ্কার করছেন, তিনি যে আসলে ধর্ষিত হবেন না বা হন নাই বা কতবার হয়েছেন সেই হিসাব কিন্তু কারো কাছে নাই। সেটা নিয়ে রাষ্ট্রের কোনো চিন্তা নাই, এবং কিন্তু তা রাষ্ট্রের চিন্তা এই মুহূর্তে সংবিধান পরিবর্তন, নির্বাচন। অ্যাজ ইফ না, আমি আসি অ্যাজ ইফ যে স্বৈরাচার একভাবেই তৈরি হতে পারে, এবং সেইটা হচ্ছে সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদ বাতিল করা, এবং এই যে 15 নম্বর অনুচ্ছেদ, না 15 নম্বর সংশোধনী দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা, এবং 7খ নামের একটা অনুচ্ছেদ ঢুকানো, এই অনুচ্ছেদের মাধ্যমেই কেবলমাত্র স্বৈরাচার প্রতিষ্ঠা সম্ভব, অ্যাজ ইফ আর কোনোভাবে সম্ভব না। কিন্তু এর প্যারালালি আপনি দেখেন উগ্র ডানপন্থী দল নাই। আমি বলছি স্ট্রাকচারালি, কাঠামোগতভাবে উগ্র ডানপন্থার কোনো ভবিষ্যৎ আমি দেখি না বাংলাদেশে। কিন্তু ব্যক্তি তো প্রচুর অ্যাক্টিভিস্ট আছেন, তারা আবার এসে বলতেছেন না না না, আমাদের একটা কালচারাল ফাইটও করতে হবে, কারণ ওই যে ছায়ানট, বাকশাল, এরা হচ্ছে কি কি যেন। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে একটু বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে আসি, যে একসময় প্রগতিশীল ছাত্র আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশের বড় বিশ্ববিদ্যালয়গুলো, পাবলিক বিশ্ববিদ্যালয় বেসিক্যালি। সেখানে এই মুহূর্তে যে অভিযোগগুলি পাওয়া যাচ্ছে, যে অনেকেই বলছেন যে সেখানেও ডানপন্থার উত্থান দেখা যাচ্ছে, এবং প্রগতিশীল ছাত্ররাই এই অভিযোগটা করছেন যে আসলে তাদের সংগঠনের ব্যর্থতার কারণেই এক ধরনের প্রভাব এখন দেখা যাচ্ছে, নাকি এটা আসলে বৈশ্বিক পরিবর্তন, মানে তারা যে অভিযোগ করছেন সেটা ঠিক, নাকি আসলে পৃথিবী জুড়েই আসলে ডানপন্থার প্রভাব? আমি তো পৃথিবীর সব দেশে যাই নাই, আমি যে কটা দেশে নজর রাখি, আমি যে কটা দেশে থাকছি, আমি যে কটা দেশে রাজনীতির সাথে জড়িত ছিলাম, সবগুলোতে আমি একই জিনিস দেখছি, সেটা হচ্ছে ডানপন্থা বামপন্থা বাড়ে নাই। ওই যে পপুলিজম যে জিনিসটা, ওই টুলটার ব্যবহার বাড়ছে। বাংলাদেশে রিগ্রেটেবলি ডানপন্থীরা ছাড়া কেউ টুলটা ব্যবহার করে না। বাংলাদেশে রিগ্রেটেবলি সবচেয়ে ভালো রিলগুলা বানায়, আনফর্চুনেটলি সবচেয়ে ভালো রিলগুলা বানায় তুলনামূলক ডানপন্থী মানুষজন। বামপন্থী মানুষদের মিডিয়া বা সোশ্যাল মিডিয়া ব্যবহার অনেক সীমিত এবং অনেক দুর্বল এখনও। এর ফলে এই ব্যাপারগুলো হয়। এবং আমি যেটা দাবি করব এখন নিজে, মানে ছুটিতে থাকা শিক্ষক হিসেবে, এই যে উগ্র ডানপন্থার মানে উগ্র ডানপন্থার প্রবলেমটা তো আসলে মবটা। দেখেন, উগ্র ডানপন্থা তো এখন একটা মানুষকে বিশ্বাস করার অধিকার নাই যে মানে নারীরা হীন, মানে বিশ্বাস তো করতেই পারে। আপনার দায়িত্ব আসলে কি? তাকে বিশ্বাস থেকে বের করে আনা। তো এই দায়িত্ব কি আসলে বামপন্থী সংগঠনের নাকি শিক্ষকের? অবশ্যই শিক্ষকের। তো আমি দাবি করবো যে বাংলাদেশের শিক্ষকরা এবং প্রশাসনের দায়িত্বে যেসব শিক্ষকেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিচরণ করেন, তারা হচ্ছে প্রচণ্ডভাবে ব্যর্থ। দেখেন, তারা সময় দেন না। আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়টা খুব বড় জায়গা আছে, ছাত্র শিক্ষক কেন্দ্র, টিচার স্টুডেন্ট সেন্টার। হ্যাঁ, আমি ওখানে আজকে গেছিলাম। সহজ করে বলেন, টিএসসি। আমি টিএসসিতে আজকে গেছিলাম। ওইখানে আমি একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়া আর কোনো শিক্ষক ছিল না। শিক্ষকরা যদি ছাত্রদের সাথে এঙ্গেজমেন্ট না রাখেন, যোগাযোগটা না রাখেন, শিক্ষকের জীবনে যদি ধান্দা হয় হচ্ছে ক্লাস নিয়ে বাসায় চলে যাওয়া, এবং চরিত্র খারাপ হলে ছাত্রীর সাথে মানে প্রেম করা, চরিত্র আরো বেশি খারাপ হলে ছাত্রীকে মলেস্ট করা, ছাত্রীকে নিপীড়ন করা, তাহলে তো আসলে মানে ছুটি নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো, অথবা বাইরে পিএইচডি করতে চলে যাওয়া। আমি দেখি যে ডানপন্থী শিক্ষকদের মধ্যেই বরং আগ্রহ আছে 4টা স্টুডেন্টকে ডেকে, 4টা ছাত্রকে ডেকে কথা বলার। বামপন্থী মানে তুলনামূলক যারা এত ডানপন্থী নন, মধ্যপন্থী শিক্ষকদের মধ্যে আগ্রহ আছে বিভিন্ন মন্ত্রী এবং বিভিন্ন আমলাদের সাথে যোগাযোগ স্থাপনের। তো এই প্রবলেমটা থাকলে, ধরেন আপনি তো জানেন হয়তো, ধরেন আমি তো পড়ছি কম্পিউটার সায়েন্স, তো আপনি দেখবেন যে এই কম্পিউটার সায়েন্স যারা পড়েন এবং পড়ান, তাদের হচ্ছে আইসিটি ডিভিশনে একটা বিশাল আনাগোনা থাকে। আইসিটি ডিভিশনে আনাগোনা করার পর তো আপনি বলতে পারেন না যে আপনার ছাত্রটা বকে যাচ্ছে। আপনার ছাত্রকে আপনি সময় না দিলে, দেখেন, আমি সাংবাদিকদের ক্ষেত্রে জানি না, কিন্তু আমার ধারণা সাংবাদিকতাটা সত্য, যে আপনি যদি আপনার লিনিয়েজ, যেটাকে এখন বলে সিলসিলা, বাংলাদেশে বর্তমান পার্লেন্সে, বর্তমান যেটা আপনারা মানে আপনাদের মতো তরুণরা যারা অনেকে বলছে, নানান শব্দ পাই আমরা, মেইনটেইন করতে হবে। আপনি তো বলতে পারেন না যে বাংলাদেশি নতুন সাংবাদিকরা বেয়াদব, যদি আপনি আপনার পরের জেনারেশনের সাংবাদিকটাকে ওই আদবটা না শেখান। তা আমার কাছে মনে হয় যে এখানটা লম্বা, ওই যে শিক্ষকদের ব্যর্থতাটা না কেউ বলে না। আবার ওই যে আমি তো বললাম, শিক্ষক বাদ দিলে শিক্ষার্থীরা, ছাত্ররা। সেক্ষেত্রে আপনি তো যেই একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসেছেন, এই মুহূর্তে আমরা সামনে ডাকসু নির্বাচনের এক ধরনের আওয়াজ শুনতে পাচ্ছি, দিন তারিখ ঘোষণা হয়ে গেছে, ডাকসু নির্বাচনও হবে। আপনার কাছে কি মনে হয়? আপনি নিজে ডাকসু নির্বাচনে একবার কম্পিটও করেছিলেন, তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আসলে কি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে ডানপন্থী রাজনীতির প্রভাব বাড়ছে? ডানপন্থী রাজনীতি নিয়ে আমি চিন্তিত না, কারণ ওই যেটা বললাম, যে আমরা যদি দুটাকে আইডেন্টিফাই করি, একটা হচ্ছে ডানপন্থা আর একটা হচ্ছে পপুলিজমের ব্যবহার। ডানপন্থা নিয়ে আমি একেবারেই ভয় পাচ্ছি না। আমার যে ভয় সেটা হচ্ছে, ধরেন ডানপন্থীরা জিতলো, জিতলো, অনেক দেশে ডানপন্থীরা জিতে না।
জিতে তো জিততেই পারে, এবং জেতার পর কি হয়, জেতার পর যে প্রবলেমটা হয়, ফর এক্সাম্পল আমাদের পার্শ্ববর্তী দেশে মানুষজন ওই যে মব লিঞ্চিং হয়, ওদেরকে যে মেরে ফেলে, ওই যে বল্লম টল খুব ভয়ানক, তারপর সাংবাদিক খুন হওয়ার কিছু ঘটনা আপনার মনে থাকবে, গৌরী লঙ্কেশ এবং অন্যান্য। তো এরকম অনেক ঘটনা ঘটতে থাকে। ডানপন্থীরা তো খুব মানে উগ্র ডানপন্থীরা তো ভালো মানুষ হয় এমন না, ব্যাপারটা ওটা না। ব্যাপারটা হচ্ছে যে তবু আমি একটা নির্বাচন চাই। এবং আমি এখন এইটা নিয়ে বরং অনেক ভয়ে আছি যে বাংলাদেশে আদৌ এখন পর্যন্ত কিন্তু আমরা 5 আগস্টের পরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়েছে বলে আমার মনে পড়ে না। নট এ সিঙ্গেল ওয়ান। বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি 5 আগস্টের পরে। ডাকসু হইতে যাচ্ছে বাংলাদেশের প্রথম নির্বাচন। ডাকসু যদি বাজেটগুলো আপনি দেখেন, গত বাজেটের ব্যাপারে আপনি নিউজ পাবেন যে ডাকসু নির্বাচন ওই যে ছাত্রলীগের ভুয়া ডাকসু নির্বাচনের পরে নুরুল হক নূর যেখানে ভিপি হইলেন, স্ট্রেঞ্জ থিংস হ্যাপেন ইন বাংলাদেশ। ওদের বাজেটগুলো যদি দেখেন দেখবেন 15 লাখ 12 লাখ 8 লাখ এরকম করে। 8 লাখ টাকা দিয়ে বাংলাদেশে একটা কনসার্টের চেয়ে বেশি কিছু নামানো আসলে সম্ভব না বর্তমান কনটেক্সটে। তো সেই ক্ষেত্রে 1 বছরের জন্য 1.5 বছরের জন্য 8 লাখ টাকা দিয়ে কী বাজেটে কী হয় আমি জানি না। যেটা হয়, ডাকসু ওয়ার্কস ইজ এ সিম্বল। আমি নূরকে সবসময় ধন্যবাদ দিই কারণে যে ডাকসু হওয়ার পর থেকে আমার ধারণা মানে পুরো আওয়ামী লীগের স্ট্রাকচার ক্রাম্বল করা শুরু করছে। যে আওয়ামী লীগের সাথে যে কোনো মূল্যে হোক, সেটা নেগোশিয়েট করে হোক আর মাইর খেয়ে হোক, আপনি জিতে বের হয়ে আসতে পারেন। এটা তো এর আগে কেউ ভাবে নাই। তো আমার ধারণা এই 19-এর ওই নির্বাচনটা, কিন্তু 18 ইলেকশনের পর আমি তখনই বলছিলাম যে এরপর আওয়ামী লীগ আর বড় জোর একটা নির্বাচন পার করতে পারবে, এর বেশি পারবে না। না না, এটা তো বোঝা যায়, এটা তো বোঝা যায়। তো আমার হিসাব হচ্ছে ডাকসুটা যদি না হয়, ও ডাকসুর পরেই চাকসুর ডেট দেওয়া। আমার ধারণা ডাকসুর ডেটটাও দেওয়া হয়েছে। আমি খুবই দুঃখিত যারা ডেট দিয়েছেন তারা যদি অফেন্ডেড হন। আমার মনে হয় ডাকসুর ডেটটাকেও ইনফ্লুয়েন্স করছে জাতীয় নির্বাচন না হতে দেওয়ার একটা প্রবণতা। কারণ ডাকসু নির্বাচনে যদি আপনি ভায়োলেন্স দেখেন, ডাকসু নির্বাচনটা যদি কোনো কারণে আটকানো হয়, ভায়োলেন্স এবং অন্যান্য এই ধরনের টুল ব্যবহার করে, ভায়োলেন্স তো একটা টুল শেষ পর্যন্ত, এই টুল ব্যবহারের মাধ্যমে যদি ডাকসু নির্বাচনটাকে বন্ধ করা হয়, এটার মানে হবে যে বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত না। সেটার মানে হবে যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে পারে না। এর চেয়ে বাংলাদেশের উগ্র ডানপন্থী হোক, শিবির হোক, ইসলামী ছাত্র শিবির হোক, ওই লাল সন্ত্রাস বিষয়ে ফেসবুকে পোস্ট দেওয়া মানুষজন হোক, যেই জিতুক আমার কোনো সমস্যা নাই। আমি অনেকের নাম দেখি, সাদিক কায়েম, উমামা ফাতেমা, মেঘ মোল্লার বসু, এনি ওয়ান অফ দেম ক্যান উইন। কিন্তু একটা নির্বাচন হওয়া এবং সেই নির্বাচনটা জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ ডাকসু ইটসেলফ ফাংশনিংলি কিছু নাই, এটা স্টুডেন্টস ইউনিয়ন, ইটস নট এ বিগ থিং। আমি বাইরের ইউনিভার্সিটি, এটা আসলে একটা উল্লেখযোগ্য ঘটনা হয়ে যাবে, কারণ আর কয়দিন পরে জাতীয় নির্বাচন, এটা লিটমাস টেস্ট। আমরা যদি এটা পার করতে পারি, আমরা জাতীয় নির্বাচনটা পাবো। আমরা যদি এটা পার করতে না পারি, তাহলে দেশের জন্য এগেন আবারও বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে সেন্টার হয়ে যায়। কারণ বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয় তো শেষ পর্যন্ত আমাদের বেকার যুবকদেরকে, বেকার যুবতীদেরকেও টেম করে রাখার একটা মেকানিজম। আমাদের দেশে তো মানুষজন বিশ্ববিদ্যালয় শেষ করে 25-26 বছর বয়সে, দ্যাট ইজ আ লট অফ এজ, অনেক বয়স। 25-26 বছর, 25-26 বছর বয়সে মানুষের 2-3 বছরের অন্তত অভিজ্ঞতা থাকার কথা চাকরির। পৃথিবীর অন্যান্য দেশে তো আসলে সেটাই উদাহরণ, যে 22-23-এর মতো আসলে। অথবা ভারতে দেখবেন যে বেশিরভাগ মানুষ তো বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত যেতে পারে না, কারণ ওদের তো আবার স্ট্রাকচার খুব বাজে। বাংলাদেশে আবার বিশ্ববিদ্যালয়ের সংখ্যাটা তো বেশি, যে আগে কিন্তু ছিল না। আপনি 80-র দশকে দেখেন যে প্রচুর মানুষ ছিল যে এইচএসসির পর শেষ পড়াশোনা, অনেক কিছু করে বেড়াচ্ছে জীবনে। এখন তো এত বিশ্ববিদ্যালয়, ঢাকা শহরে বিশেষ করে, ঢাকা শহরে তো এখন 70 বা 80টা বিশ্ববিদ্যালয়, 80-র উপরে সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়। এবং শেখ হাসিনা যেটা করেছেন যে বিভিন্ন লোকাল কলেজগুলোকে তিনি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেছেন। সো শিক্ষক না থাকুক, দেয়াল আছে এবং বিশ্ববিদ্যালয় তো কাজ করে না। বাংলাদেশি শিক্ষকরা কোনো কাজ করে না। বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক সম্ভাবনাময়। দেখেন, মব হইতেও সম্ভাবনা লাগে। বাংলাদেশের শিক্ষার্থীদের ওই সম্ভাবনাটা শিক্ষকরা কাজে লাগান না। যেটা করছেন শেখ হাসিনার সময়, যেটা হয়েছে, অনেকগুলো খোয়ার নির্মাণ হয়েছে বাংলাদেশে। এগুলো কোনো বিশ্ববিদ্যালয় না, এগুলো খোয়ার। এবং এই খোয়ারের জন্য স্টুডেন্টরা দায়ী না, এই খোয়ারের জন্য দায়ী হচ্ছে শিক্ষকেরা। দেখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে পড়ে এখন খুবই ভালো জায়গায় মন্ট্রিলে পিএইচডি করতেছে এমন মানুষজন আমার বন্ধু। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছোটো করতেছি না, বরং আমি বলতেছি ওই বিশ্ববিদ্যালয়টা ভালো। কারণ ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ওই কমিউনিটি বিল্ডিংয়ের প্র্যাকটিসগুলো আছে। তারা তাদের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রাখেন, তারা বাইরে যাবে কিনা দেখেন। কিন্তু আপনি ধরেন ফর এক্সাম্পল অন্য কোনো একটা জায়গায় যান, দেখবেন যে এই অবস্থা হয় না। এখন বাংলাদেশে তো মানে ইটস এ ক্যাওয়াস, মানে এতগুলো বিশ্ববিদ্যালয় বানানোটাই তো একটা ক্যাওয়াটিক সিদ্ধান্ত, যাতে অনেকগুলো মানুষকে ঠান্ডা করে রাখা যায়। বেসিক্যালি এইটা হচ্ছে, আপনি একটা লোক আছে না, খুব নাম বলে লোকজন, ওই দিন এক নেত্রী হচ্ছে ওনার বইয়ের পেজ পোস্ট করছে, বইয়ের কাভার, জর্জ অরওয়েল 1984। অরওয়েলের একটা লেখা ছিল রিক্সা বিষয়ে।
উনি হচ্ছে মিয়ানমারে চাকরি করতেন, তো উনি বলতেছিলেন যে ফ্রান্সে প্যারিসে যারা থালা বাসন মাজে, এই চাকরিটা নাকি খুব পপুলার তখন, এটা হচ্ছে 1940-এর দশকে, যে প্যারিসে থালা বাসন মাজার চাকরি হচ্ছে 1 নম্বর চাকরি। কেন? মানে প্রচুর থালা বাসন মাজার লোক নিয়োগ দেওয়া হয় প্যারিসের রেস্টুরেন্টে, যতগুলো দরকার তার চেয়ে বেশি নিয়োগ দেওয়া হয়, এবং প্রতিটা খাবার আলাদা আলাদা প্লেটে সার্ভ করা হয়, যাতে থালা বাসনের মানে সবগুলো খাবার এক প্লেটে হইতে পারতো। তখন আলাদা আলাদা প্লেটে খাবার দেওয়া শুরু করে, যে ছোটো ছোটো আমরা দেখি, এটা মাস্টার শেফ টাইপের শোতে দেখবেন, প্লেটের মধ্যে একটুকু একটা খাবার, এই দূরে একটা খাবার একটা বড় প্লেটে। কেন? এটা একটা পেছনে একটা রাজনীতি আছে, কোনো ঘটনায় তো রাজনীতির বাইরে হয় না। গেমটা হচ্ছে যে মানুষকে একটা কাজ ধরায় দিয়ে বসায় রাখা। তো উনি বলতেছেন যে এটা হচ্ছে রিক্সার মতন, যে উনি যখন বার্মায় ছিলেন উনি দেখছেন যে প্রচুর রিক্সা, এত রিক্সা যে মানুষ নড়তে পারতেছে না। তো সে বলতেছে যে আমরা তো ইউরোপের 3 কিলো হাইটে চলে যাই, রিক্সা নিতে হবে কেন? এই রিক্সাটা কেন? রিক্সাটা শুধুমাত্র কিছু মানুষকে একটা মানে বেকার কাজ ধরায় দেওয়ার জন্য, তার দাবি যে সারাদিন রিক্সা টানবে, ফলে ওর মানে সরকারের বিরুদ্ধে খেপার সময়টা পাবে না। তো আমাদের যেহেতু রিক্সাও চালানো যাচ্ছিল না এই লোকগুলোকে দিয়ে, এদেরকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বানায় 4 বছরের জন্য ঢুকাই দেওয়া হয়েছে, এবং যখন এইটাও এনাফ ছিল না, বলা হয়েছে তুমি বিসিএস দাও, তুমি বসে থাকো অনন্তকাল। আলটিমেটলি এরাই তো এরাপশনটা শুরু করলো জুলাই শুরু থেকে। হ্যাঁ, কিন্তু এই এরাপশনটার আগেই হইতে পারতো যদি আপনি এদেরকে বিশ্ববিদ্যালয়ের খোয়ারটাতে আটকায় না রাখতেন। এবং এরাও কিন্তু এরাপশনটা করলো ঢাকায়, রংপুরে, বিভাগীয় শহরগুলায়, যেখানে সে দেখছে যে তার কাছ থেকে অপরচুনিটি কেড়ে নেওয়া হচ্ছে। আমি বর্তমান গভর্নমেন্ট এবং ফিউচার গভর্নমেন্টগুলোকে নিয়ে খুব চিন্তিত, কারণ এই যে নির্বাচন না দেওয়ার যে প্রবণতাটা আমার কাছে মনে হচ্ছে, আমি দেখলাম গতকালকে এনসিপির নেতারাও বলছেন এটা, নির্বাচন দেব না, নির্বাচন হতে দেব না। এই যে নির্বাচন হতে দেব না, এটা আসলে সম্ভাবনা কেড়ে নেয়। নির্বাচন হতে দিলে কি তারাই তো একটা নয়া বন্দোবস্ত, নতুন রাজনীতির কথা বলছেন। সো তাদের তো বরং বেশি আগ্রহ থাকার কথা ছিল যে আমরা নতুন রাজনীতি যেহেতু করছি, নির্বাচনটা যাতে ভালো করে হয় সেই প্র্যাকটিসটা চালু করব। তো তারা হঠাৎ করে এরকম এই লাইনে চলে যাওয়ার পিছনে কারণ কি? আমি তো জানি না, কিন্তু কি মনে হয়, মানে আপনি ডাকসু রাজনীতি করেছেন, তার মানে আপনি কোনো না কোনো ভাবে, আমি দুইটা ওয়ার্ড বলবো ইংরেজিতে, বাংলায় বলবো কিনা জানি না, পিপল বিট্রে। মানুষ বেইমানি করে, হয়তো তারা করতেছেন, কিন্তু একটা বেইমানি, আমি বলতেছি না ওনারা বেইমান। পিপল বিট্রে মানে এই না যে মানুষ ট্রেইটার, পিপল আর ট্রেইটার্স, আমি এটা বলতেছি না। আমি বলছি মানুষ বেইমানি করে বিভিন্ন সময় মানুষ তার সেলফ ইন্টারেস্টের কারণে হইতে পারে, বা অন্য কোনো কারণে, ক্লাস ইন্টারেস্টের কারণে অন্য কিছুটা চুজ করেন। আচ্ছা, এই যে ডাকসু নির্বাচন, এই নির্বাচন নিয়ে তো আমরা হঠাৎ করে দেখছি যে এক ধরনের অস্থিরতা ইউনিভার্সিটিগুলিতে দেখা যাচ্ছে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে দেখাই যাচ্ছে। এই অস্থিরতার মূল কারণ কি মনে হচ্ছে? মানে জাতীয় রাজনীতির প্রভাব কি ডাকসুতে দেখা যাচ্ছে কিনা, বা নাকি কোনো প্রশাসনিক জটিলতা রয়েছে? কি মনে হয় আপনার কাছে? নাকি কোনো রাজনৈতিক সমীকরণ কাজ করছে? এটাকে সমীকরণ না বলে আই উড প্রেফার টু কল ইট, আমি এটাকে বলতে চাই হচ্ছে অসমতা। একটা রাজনৈতিক অসমতা আছে এখানে, একটা রাজনৈতিক, এখানে কোনো সমীকরণ মেলে না। এখানে যেটা হয় যে বিভিন্ন লেভেলে কোনো সামঞ্জস্য নাই। কেন বলতেছি? ধরেন এমন লোকজন আমাকে বলতেছে যে তারা ডাকসু নির্বাচন, মানে এমন লোকজন বলতেছে না, তারা আমাকে সন্দেহের কথা বলতেছেন যে ডাকসু নির্বাচন তারা চাচ্ছেন না, না হলে ভালো হতো, কারণ আমরা তো পাবো না সিট, এইভাবে কথাবার্তা। অথচ তাদের যদি আপনি বৃহত্তর, মানে আছে বিভিন্ন স্টেক হোল্ডার্স, যারা বৃহত্তর জায়গা থেকে চিন্তা করলে, ছাত্রদের সাথে স্টেক হোল্ডার মানে আসতেছি, ছাত্র তো নয়, বাংলাদেশে আমরা যাদেরকে ছাত্র বলি তারা শিক্ষিত বেকার যুবক, তারা ছাত্র না। এই শিক্ষিত বেকার যুবকদের যদি আপনি মাদার পার্টি চিন্তা করেন, দে শুড ওয়ান্ট এন ইলেকশন, তাদের একটা নির্বাচন চাওয়া উচিত, কারণ ডাকসু নির্বাচনটা হইলেই কেবল জাতীয় নির্বাচনটা হবে, যেটা বলতেছিলাম। তো তারা আবার বলতেছে না, তারা ডাকসুটা চায় না, তারা পরেরটা চায়। এটা তো হয় মানে বোধগম্যতার অভাব, বোধ বুদ্ধির অভাব ছাড়া আমি এটাকে কি বলবো। এরকম অনেক ঝামেলা আছে। যেমন ধরেন আপনি এনসিপির ক্ষেত্রে যদি খেয়াল করেন, আপনি দেখবেন যে এনসিপির লোকজন বলতেছে যে নির্বাচন হতে দিব না। আমার ধারণা এখানে একটা ভয় কাজ করে। ভয়টা কোত্থেকে আমি আপনাকে বলি। আপনি দেখবেন যে এবি পার্টি নামে একটা পার্টি আছে, মুজিবুর রহমান মঞ্জু নাম, হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে ব্যারিস্টার ফুয়াদ সাহেব, উনি তো এক নামে ব্যারিস্টার ফুয়াদ, তো ওনার তো আর কোনো কিছু আগে পিছিয়ে বলা লাগে না, ব্যারিস্টার ফুয়াদ সাহেব। তো ওনাদের যে পার্টিটা, ওনারা তো জামাত থেকে অনেক রকমের, বাংলাদেশ জামাত ইসলামী থেকে প্রচুর অভিমান এবং প্রচুর মানে বিগ আন্ডারস্ট্যান্ডিং নিয়ে বের হয়ে গেছিলেন। এরপর আরেকটা পার্টি হয়েছে সাবেক শিবির সদস্যদের নিয়ে, সফট আন্ডারস্ট্যান্ডিং নিয়ে, উইথ লাইক একটা ভালো সম্পর্ক নিয়ে জামাতের সাথে, নাম হচ্ছে ইউপি বাংলাদেশ, আপ বাংলাদেশ। এই যে আপ বাংলাদেশ এবং জামাত, এদের যেটা আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিংটা তো খুবই ক্রুশিয়াল। দেখেন জামাতের আমি যে আচরণটা এখন দেখি, সেটা হচ্ছে যে তারা এটা আমার প্রেডিকশন, আমি সত্য মিথ্যা জানি না, যে আর 20 বছর পর আপ বাংলাদেশই হবে বড় পার্টি, জামাত আস্তে আস্তে নাই হয়ে যাবে।
আপ বাংলাদেশের সাথে শিবিরের আমি যে ধরনের সম্পর্ক দেখি মিডিয়াতে এবং পার্সোনাল ইন্টারেকশনে, আমার নিজের ব্যক্তিগত জীবনে আমি ওদেরকে যেভাবে প্রত্যক্ষ করি, আমি মোটামুটি দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত। এবং আপ বাংলাদেশের প্রতি জামাতের যে পজিটিভিটি, যেই পজিটিভ মানে এটাকে সাবসূত্র নতুন একটি শিবির, হ্যাঁ নতুন একটি পার্টি, নতুন একটি ফুল ফ্লেজড পার্টি, এক্স্যাক্টলি, মানে এটাকে সামনের দিনের জন্য যেহেতু শিবিরের গায়ে একটা তকমা আছে, যেহেতু জামাতের গায়ে একটা তকমা আছে, বিশেষ করে শিবিরের গায়ে তকমা আসলে 71 সালে শিবির ছিলই না আর কি। তো শিবিরকে আসলে আপের কাছে তুলে দেওয়া এবং আপকেই বড় পার্টি হইতে দেওয়া, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আমি দেখি। কারণ আপনি দেখবেন যে আপ যখন তৈরি হয় তাদের একটা বেশ তর্জন গর্জন ছিল, এখন আর দেখেন না ওদেরকে। কারণ ওরা আসলে আমার কাছে মনে হয় সবগুলো আমার কাছে মনে হয় খুব নিশ্চয়তা একটা, যে হ্যাঁ তোমাদেরকে আমরা সব দিয়ে যাব, জমি জমা ফসল টসল এরকম বাইরে হয়েছে। এটা কিন্তু নতুন না। নেদারল্যান্ডে যখন সোভিয়েত ইউনিয়ন ফল করে, নেদারল্যান্ড তারপর জার্মানিতে, তখন ওই কমিউনিস্ট পার্টি টাইপের পার্টিগুলো নতুনদের নাম চেঞ্জ করে দ্য লেফট এই ধরনের নাম নিয়ে নতুন একটা পার্টি করে ওর কাছে সব কিছু হ্যান্ড ওভার করে দিচ্ছে। তো এই হ্যান্ডিং ওভার পার্টি অ্যাসেটস এটা কোনো নতুন কোনো ঘটনা না, এটা অতীত ইতিহাসে বারবার ঘটছে এবং সামনেও ঘটবে আমার ধারণা। তো আমার ধারণা জামাত আপকে এটা দিবে। প্রবলেম হচ্ছে এনসিপি কোত্থেকে পাবে? এনসিপি তো আর আওয়ামী লীগ থেকে কিছু পাবে না। এখন খেয়াল করেন, আমি যদি একটু বলি, প্রত্যেক এলাকায় আপনি শুনবেন যে বিএনপি 6টা প্রার্থী, 9টা প্রার্থী, 12টা প্রার্থী, প্রচুর প্রার্থিতা বিক্রির যে ব্যাপারটা আমরা শুনতাম সবসময়। এখন এটা এথিক্যালি বা লিগালি প্রবলেমেটিক কিনা সেটা এক আলাপ। ধরেন আপনি আর আমি বিএনপির, গড ফরবিড, আল্লাহ না করুক, আমি আপনি বিএনপির প্রার্থিতা চাইছি। আমি আর আপনি দুইজন মানুষ, আমরা বিএনপির কাছে প্রার্থিতা চাইছি। প্রার্থিতা চাওয়ার পর আপনি প্রার্থিতা পাইছেন, আমার বয়স কম বলে, আমি কনভেনশনাল দেখতে না কিছু একটা বলে আমাকে বললো যে না ঠিক আছে তোমাকে প্রার্থিতা দিব না। আমার কাছে অপশন আছে এনসিপির কাছে যাওয়ার, আমি কারো নাম বলতে চাই না। কিন্তু ধরেন বিভিন্ন বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, বড় বড় জুতার কোম্পানির মালিক বিএনপি থেকে প্রত্যাখ্যাত হয়ে যদি এনসিপির কাছে যায় টিকিট নিতে, বা অন্য কোনো কারণে, হয়তো তার বিএনপি পছন্দ না, হয়তো বিএনপি কোনো একবার তার ফ্যাক্টরিতে একবার আগুন লাগাইছে, সাপোজ ধরে নিলাম, বা ধরেন যে কোনো একটা কারণে উনি বিএনপিতে যাবেন না, এনসিপি কিন্তু তার জন্য খুব ভালো চয়েস। আমি আসছি, আসল ঘটনাটা আরও ভয়ানক। এবং আমরা জানি এটা, আমি জানি যে আমাদের এনসিপি যেহেতু জুলাই থেকে বের হওয়া সবচেয়ে বড় দল, আপও বের হয়েছে কিন্তু তো ছোট, এনসিপি বেশ বড় একটা দল জুলাই থেকে বের হওয়া। প্রচুর জুলাইয়ের বিশাল মুখদের মধ্যে মাহফুজ আলম মাননীয় তথ্য উপদেষ্টা ছাড়া, আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাননীয় এলজিডি উপদেষ্টা ছাড়া, আর সবাই মোটামুটি এনসিপির ভিতরেই, আর হচ্ছে উমামা ফাতেমা ছাড়া। তো এতগুলো মানুষ যেহেতু, আর মানজুর আছে, কিছু মানুষ নাই, প্রচুর মানুষজন এনসিপিতে, অনেক ভরসা। এবং আমি যেটা দেখি সিভিল সোসাইটির এনসিপির প্রতি এক ধরনের ভালোবাসা আছে। আমি দেখি যে উগ্র ডানপন্থী যারা নতুন ইনফ্লুয়েন্সার, তারা বলতেছে যে এই বাকশালীদের দূর করো, নাম ধরে ধরে বলতেছে অমুক তমুক, অমুক অধ্যাপক তমুক অধ্যাপক, কিন্তু এই অমুক তমুক অধ্যাপকদের আবার এনসিপির প্রতি বিশাল ভালোবাসা। আমি বলতে চাচ্ছি ফেব্রুয়ারিতে যেটা নির্বাচন হয়, ওই যে প্রথম যে গ্রুপটার কথা বললাম, যে ব্যবসায়ীরা এনসিপির কাছে গেল বিএনপির কাছে না গিয়ে, আপনার কি মনে হয় না দে হ্যাভ মানে ওদের একটা বিশাল সম্ভাবনা আছে নির্বাচনে জেতার, কম্পেয়ার টু নতুন ছাত্রনেতা যার হচ্ছে বয়স 26 এবং যার কয়েকটা ইউটিউব ভিডিও ছাড়া তেমন কোনো মানে সম্পদ নাই ওই অর্থে, যে ভোট কেনা বেচার হিসাব যদি করেন তার আসলে তেমন কিছু নাই, হয়তো কিছু টাকা পয়সা করছে, তেমন একটা না। তখন আপনি কি বলবেন যে সম্ভাবনা কার বেশি, একটা গার্মেন্টস ফ্যাক্টরি মালিকের নাকি একজন ছাত্রনেতার? অবশ্যই গার্মেন্টস ফ্যাক্টরি মালিকের। এটা হচ্ছে একটা। সেকেন্ডটা হচ্ছে ওই যে সিভিল সোসাইটির মানুষগুলো যারা যোগাযোগ রাখতেছে, আমি বলছি ফেব্রুয়ারির পর যদি ওই মানুষগুলো জিতে যায়, তাহলে এই দুইটা গ্রুপ মিলে এনসিপি ওদের হয়ে যাবে না? কারণ যারা জেতার কথা ছিল ছাত্রনেতারা, তারা তো জিততে পারবে না। ফলে তাদের মধ্যে আপনি একটা ভয় দেখার কথা না, যে নির্বাচনটা আমি চাই না, এই ভয়টা আমরা দেখতে পাচ্ছি। এখন আমার বয়সীদের একটা সুবিধা আছে, উই হ্যাভ টাইম অন আওয়ার সাইড। আমরা যদি একটু রেগুলার ভালো খাওয়া দাওয়া করি, আমরা সম্ভবত আরো 60 বছর বাংলাদেশে আছি। কিন্তু কে ফিরে যেতে চায় ওই ছাত্রাবস্থায়, যেখানে মানুষকে বলতে হয় যে, ছাত্রাবস্থা মানে ওই তরুণ অবস্থায় যেখানে মানুষকে বলতে হয় ভাই চায়ের বিলটা দিয়ে দিন, আজকে পকেটে টাকা নাই, ওই অবস্থায় তো আমরা কেউ ফিরতে চাই না ন্যাচারালি। ফলে ওই জায়গাটা কেউ হারাইতে চাচ্ছে না, এবং এই ভয়টা আমি সব জায়গায় দেখতে পাচ্ছি। এই ভয়টা আমি তরুণ নেতাদের মধ্যে, আমার কথা ছিল আপের মধ্যে এই ভয়টা আপনি দেখবেন না, কারণ আপ তো জানে যে তার একটা মানে তার আব্বা তাকে সব লিখে দিয়ে যাবে, তার আব্বা তাকে লিখে দিয়ে যাবে, কিন্তু এনসিপি কে লিখে দিবে? আওয়ামী লীগ নাই তো। ফলে এনসিপির পক্ষে ওই ইজি ওয়েটা দেখেন, শেষ পর্যন্ত এদেরকে ওই ব্যবসায়ীদেরকে নমিনেট করা কিন্তু খুবই ভালো এবং বুদ্ধিমানের রাস্তা। ব্যবসায়ীদেরকে নমিনেট করো। আপনি কি তাদেরকে বুদ্ধিটা দিচ্ছেন? আমি বুদ্ধি দেওয়ার কেউ না। পয়েন্টটা হচ্ছে যে দ্যাট উড বি এ গুড আইডিয়া, কিন্তু এই আইডিয়াটার প্রবলেম আছে, যে প্রবলেমটা হচ্ছে তারপর তো এই ব্যবসায়ী পার্টিটাকে পেয়ে বসবে,
তারা বলবে যে আমরা তো ইলেকশনে জিতছি, এটা তো তোমরা আমরা তো নাই। আগে অনেকবার দেখেছি, বহুবার আওয়ামী লীগেরও পেয়ে বসাই হয়েছিল, পেয়ে বসা হয়েছে না ব্যবসায়ীদের। সো রাজনীতিবিদরা রাজনীতির মাঠ থেকে সরে গেছেন, এটা হয়ে গেছিল একমত আমলা নির্ভর এবং ব্যবসায়ী নির্ভর। আবারও একই সিচুয়েশনে আমরা বেসিক্যালি 1970-এর দশকে বাংলাদেশ যে ক্রাইসিসের দিকে আগাচ্ছিল, আমরা আবারও সেই ক্রাইসিসের সামনে চলে আসছি। বা 90-এর দশকে যেটা খুব বাজেভাবে হয়েছিল, যেটা ধরেন সাইডলাইন শব্দটা যেখান থেকে আসে, যে তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, ওনারা যারা সাইডলাইন হয়ে গেছিলেন ব্যবসায়ীদের চাপে, এরকম আবারও আমরা ব্যবসায়ীদের চাপে রাজনীতিবিদরা সাইডলাইন। এইবার যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে ব্যবসায়ীদের বয়স, মানে রাজনীতিবিদদের বয়স হচ্ছে 26, 27, 28। ফলে আগের মতন ব্যবসায়ীরা তো আগে বলতো যে আপনারা ব্যবসা বোঝেন না, এখন ব্যবসায়ীরা এসে বলতে পারে তোমরা তো কিছুই বোঝো না, তোমরা তো ছোট। মানে তাহলে মানব সামনের দিনের রাজনীতি তাহলে কোথায় দাঁড়াচ্ছে? বা আপনার কথায় তো বোঝা যাচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচন আসলে দরকার বটেই, কিন্তু হওয়ার সম্ভাবনা, যেহেতু আপনি বললেন যে আপনি একটু দেখতে পান, বুঝতে পারেন, হওয়ার সম্ভাবনা আসলে কম। কি মনে হচ্ছে সামনের দিনে একটা জিনিস পরের প্রশ্নটা আমি করতে চাই, যে গুপ্ত রাজনীতির একটা আলাপ চলছে সামনের দিনে। একটা বিষয় হচ্ছে যে যদি বাংলাদেশের সবাই, ওই যে সবাই বলতে আমি বলতেছি শুধু উগ্র ডানপন্থীরা না, সবাই যদি মানে ওই বিভিন্ন পলিটিক্যাল টুল, আইডিওলজির কথা বলতেছি না, যেমন ধরেন আদর্শের কথা বলতেছি না, যেমন ফর এক্সাম্পল মানে বাংলাদেশের রাজনীতিতে যদি মধ্যপন্থী থেকে শুরু করে সবাই একটু আল্লাহর ওয়াস্তে সংবিধানের প্রিয়াম্বল নিয়ে কথা বলাটা বন্ধ করে যদি আরেকটু ধরেন, ফর এক্সাম্পল নারী একটা বড় ইস্যু, যেহেতু ওরকম নন ইস্যু আছে তাদের কাছে। আমি নন ইস্যু শব্দটা শুনতে খুব বিরক্ত। এনসিপির একজন প্রাক্তন নেতা সম্ভবত, উনি কোনো একটা কারণে এখন নাই, ওনার ব্যানার ভাঙারও ভিডিও দেখলাম আমি। তো উনি হচ্ছে যে তুষার সাহেব, উনি হচ্ছে এক জায়গায় বলতেছিলেন যে ওই যে এলজিবিটিটা নন ইস্যু, নারীও মনে হয় নন ইস্যু, সব কিছুই নন ইস্যু। একটু নন ইস্যু নিয়ে যদি ওনারা কথা বলতেন তাহলে প্রত্যেকটা পার্টি নিজের কিছু ইস্যু পাইতো। নাহলে তো যথেষ্ট পরিমাণ ইস্যু না এটা মাল্টিপার্টি পলিটিক্স হওয়ার জন্য। সবাই কি সারাদিন সংবিধানের প্রিয়াম্বলে রাজনীতি করবে? এটা এক। আরেকটা হচ্ছে বাংলাদেশের যারা উগ্র ডানপন্থী না, তারা যদি একটু পাবলিকের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করতো। এনসিপি একটা খুব ভালো কাজ করছে, পুরো বাংলাদেশ এভাবে চক্কর দিয়ে আসছে। একটু যদি মানে আমাদের তেল গ্যাসের বিভিন্ন মানুষজন, তেল গ্যাসের যারা বামপন্থী রাজনীতি করেন, তারা যদি একটু সুন্দরবনের দিকে ট্রাকে করে যাওয়া বাদ দিয়ে একটু বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করতেন। বাংলাদেশে ধরেন চা শ্রমিকদের বিশাল একটা বঞ্চনার ইতিহাস আছে, সেখানে প্রচুর লোকজন কিন্তু মোবিলাইজও করেন, কাজ করেন, মানে ভালো অর্থে মোবিলাইজ করেন। সাঁওতাল কমিউনিটির একটা ঘটনা, মানে একটা বিশাল হিস্ট্রি। এরকম অসংখ্য কমিউনিটি বাংলাদেশে। আমি বলতেছি না যে হিজড়াপাড়ায় কাজ করতে হবে বা আমি বলতেছি না যে শুধু এখানেই যেতে হবে, আরো অনেকগুলো এরকম সেক্টর আছে। সেগুলো বাদ দিয়ে যদি আমাদের পুরো রাজনীতির বিষয়বস্তু হয়েছে সংবিধানের প্রিয়াম্বল, আমি ভাবছিলাম মানে রাজনীতির বিষয়বস্তু হবে মিয়ানমার। লোকজন তো আরো বুকিশ, তারা চলে গেছে খালি সারাদিন খালি সংবিধানের পাতা উল্টায় এবং খালি প্রথম পাতাটাই উল্টায়, খালি প্রিয়াম্বলটা প্রথম পাতায় প্রস্তাবনাতেই আছে, প্রস্তাবনা প্রধানমন্ত্রী ক্ষমতা। অ্যাজ ইফ যে বাংলাদেশের যে র্যাব বা বাংলাদেশের ডিজিএফআই এরা অসাংবিধানিক প্রতিষ্ঠান। এরা তো মানে সংবিধানের মাধ্যমে তো র্যাব সৃষ্টি হয় নাই। না বলা তো হচ্ছে র্যাব বিলুপ্ত হয়ে যাবে। তো বিলুপ্ত হোক, আগে বিলুপ্ত করুক। একটা বছর চলে গেছে, কেউ বিলুপ্ত করতেছে না। মানে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কি করতেছে? স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু কথা বলি, কিছু মনে করবেন না। স্বরাষ্ট্র উপদেষ্টার একটা জিনিস আমার খুব ভালো লাগে, আমার ওনাকে খুবই ভালো লাগে, যে কারণে আমার উগ্র ডানপন্থীদের কিছু কাজ খুবই ভালো লাগে, যে ওনারা হচ্ছে যে পপুলিজমের টুলগুলো রপ্ত করছেন। উনি কি করে দেখবেন, উনি হচ্ছে ওনার একটা টিম আছে, পিআর টিম আছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। ওনার সাথে কারা কাজ করে আমি জানি না। আপনি দেখবেন বাসে উনি বসে আছে, উনি বাসে উঠতেছে, বাসে একটা লোককে আটকে বলছে কি কয় টাকা বেতন পাও, স্ট্রেঞ্জ। তারপর আম খেতে দিচ্ছে লোকজনকে, কাটা পিস করা আম। অবশ্যই আমগুলোকে কাটতে বসে বাপ, পুলিশ অফিসারকে জিজ্ঞেস করছেন তুমি এত মোটা কেন, মানে অদ্ভুত। এগুলা কিন্তু খুবই মানে জনগ্রাহী। মানুষের কমেন্ট আছে ওখানে, আলহামদুলিল্লাহ ফাইনালি একটা ভালো স্বরাষ্ট্রমন্ত্রী পাইলাম। এই লোকটা এর আগে কি কি করছে আপনার মনে থাকার কথা। ওনার দায়িত্বে অবহেলার রেকর্ড অসাধারণ। কিন্তু মানুষের তো এখন তো সারাদিন আপনি এখানে স্ক্রল করতেছেন, আপনি একমাত্র না, এই মুহূর্তে বাংলাদেশের অন্তত 5 কোটি মানুষ স্ক্রল করতেছে ফোন। এই যে ফোন স্ক্রল করা মানুষ, এদেরকে তো কিছু দিতে হবে। বাংলাদেশের উগ্র ডানপন্থী রাজনীতি যারা করেন না, তারা যদি সারাদিন সংবিধানের প্রিয়াম্বল, শ্রমিক শ্রেণীর অধিকার এবং মুৎসুদ্দি শ্রেণী, বুর্জুয়া শ্রেণী এইভাবে কথা বলতে থাকেন, মানুষ তো কানেক্ট করতে পারে না। আমারই তো সংবিধানের প্রস্তাবনার কথা শুনতে শুনতে মাথা হচ্ছে মোটামুটি ব্যথা হয়ে গেছে, যে আর কত।
একটা ঐক্যমত কমিশন হয়েছে, আলাপ টালাপ হচ্ছে। না, আপনি কেন বলছেন কানেক্ট করতে পারেন? আমি তো ধরেন যে একদম সাধারণ মানুষের লেভেলে যখন যাই বা কাজ করতে যখন যাই, গ্রামে যাই, বিভিন্ন জায়গায় যাই, তারা তখন নানা রকম শব্দই, যে আপনাদের বয়সী ছেলেরা যে ধরনের শব্দ ব্যবহার করছেন 6-7 মাস 8 মাস ধরে, মানে এই জুলাইয়ের পরে, সেই শব্দ তো আমি সেই সমস্ত মানুষের মধ্যে যেতে দেখেছি। তো এটা তো এইভাবেই গেছে, আপনি খারাপ দেখছেন। আমি খারাপ দেখতেছি, এই খারাপ দেখতেছি না, আমার জাস্ট খারাপ লাগে দেখতে যে ওসমান হাদি সাহেব যে পরিমাণ পপুলার, ওসমান হাদি সাহেব যে পরিমাণ জনগ্রাহী হয়ে উঠছেন, মাহফুজ আলম আনফরচুনেটলি সেই পরিমাণ জনগ্রাহী হন নাই, মেঘমুল্লার বসু তো আরও হন নাই। তো এখানটা ধরেন একটা কার্ভ আছে আর কি, এখানে যে দেখবেন যে এখানে কারা কি নিয়ে কথা বলে আর কি। ওসমান হাদি ধরেন গালিগালাজ করে, হুইচ ইজ উইয়ার্ড, কিন্তু উনি হচ্ছে ধরেন অনেক জনগ্রাহী কথাবার্তা বলেন। জনগ্রাহী হওয়া তো দোষের কিছু না, এই জনগ্রাহী হওয়ার চেষ্টা এত কম কেন আমি জানি না। আমি আপনাকে খুব বাজেটা কথা বলবো, এটা যদি অন রেকর্ড যায় আমি দোষী না। বিশিষ্ট নেতা এনসিপির মানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গত 1 বছর ধরে রাজনীতি করতেছেন। প্রথমে তিনি উপদেষ্টা ছিলেন, এরপর তিনি রাজনীতি ফেব্রুয়ারিতে নতুন পার্টি তৈরি করা এবং অন্যান্য অনেক কিছু করলেন। ওনার একটা ভালো বাইট নাই। আমি না ধরেন শেখ মুজিবের ভালো বাইট আসছে। আমি অনেক আগে 2018 সালে ছাত্রলীগের লোকজনকে বলছিলাম যে বাবা তোরা যখন পড়বি শেখ হাসিনা জাস্ট নাই হয়ে যাবে। কারণ এই ভদ্রমহিলার, ভদ্র বলা ঠিক না, ভদ্রমহিলাটা ইউফেমিজম, ওনাকে ভদ্র বলার কোনো যৌক্তিক কারণ নাই, তার কোনো বাইট নাই ভালো। আমি না শেখ হাসিনার একটা বক্তব্য মনে করতে পারি না। ওই মানুষকে রাজাকার বলছে বলে হচ্ছে নিজেকে ধ্বংস ডেকে আনছে। কি বলেন, 16 বছর ধরে তো আমি সে কান্না দেখে দেখে, তাই না, স্বজন হারানোর বেদনার পর যেটা হয়তো জাফর ইকবাল লিখে দিচ্ছে, এর বাইরে তার কোনো ভালো বাইট নাই। মানে এবং বর্তমান যুগে এরকম স্ক্রলিং এর পৃথিবীতে হাসনাত আব্দুল্লাহ দেখেন অনেক বড় নেতা হয়ে গেছে, কারণ উনি কারাতে চপ দিতে দিতে কথা বলেন এবং উনি অনেক ইন্টারেস্টিং। উনি হেফাজতের সমাবেশে গিয়ে হাসিনার বিচার চাওয়া ছাড়া আর কিছু বলেন নেই, উনি কোনো ইসলামিক কথাবার্তাও বলেন নাই। এবং অনেকগুলো সাদা পাঞ্জাবির মাঝখানে এটা বাংলাদেশের জার্সি, খুবই অদ্ভুত একটা ক্যারেক্টার হয়ে না উঠলে এখন ওনারা বলবে যে এগুলা হচ্ছে জনতুষ্টিবাদী পপুলিস্ট কথাবার্তা। পপুলিজম ইজ এ গুড টুল। আপনি যদি ইয়েতে দেখেন, ব্রাজিলের একটা পার্টি আছে ওয়ার্কার্স পার্টি, ওদের প্লিজ আপনাকে আমাকে বলতে দেন, হ্যাঁ ওদের একটা মার্কা আছে, একটা তারা, ওই যে ওরা বাম পার্টি আর কি, একেবারে ক্লাসিক বাম পার্টি, তারা, লাল তারা ওদের মার্কা। ওদের তারার যে চোখা জায়গাগুলো আছে না, চোখা জায়গাগুলো করে গোল করে ফেলছে, জানেন কেন? কারণ চোখা নাকি মানুষের কাছে অ্যাপিল করে না, গোলটা হচ্ছে বেশি অ্যাপিলিং। সো তারাটা এখন অনেক কিউট হয়ে গেছে, খুবই কাওয়াই, গোল গোল মাথাওয়ালা একটা তারা ওদের লোগো। আগে ছিল চোখা তারা, কিন্তু চোখা তারা যে ধরেন একটু অ্যাগ্রেসিভ লাগে দেখতে, কিন্তু গোল গোল তারা দেখলে কিউট মনে হয়। তো ভাবেন একটা পার্টি এইটা চিন্তা করছে, এবং ওরা কিন্তু খুবই বামপন্থী পার্টি হিসেবে পরিচিত। লুলা দা সিলভা দেখবেন বাংলাদেশের অনেকেই ওনার নাম বলতে বলতে ফেনা তুলে ফেলবে বামপন্থীরা, কিন্তু ওনার যে এই চিন্তাটা, এটা কি পপুলিস্ট না? এটা কি কোনো খারাপ কিছু? আমি জানি না। আপনাকে তো মানুষের কাছে যাওয়ার এরকম ইনোভেটিভ এবং অন্য রাস্তা বের করতে হবে, যেখানে যদি আপনি দেখেন বাংলাদেশে উগ্রডানপন্থী হয়ে উঠতে চাওয়ার একটা কারণ হচ্ছে, উগ্রডানপন্থী হওয়াটা তো সহজ। আপনি খালি বলবেন ইসলাম খাতরে মে হ্যাঁ, হিন্দু খাতরে মে হ্যাঁ, আপনি সাথে সাথে ধরেন লোকজনকে নামাই ফেলতে পারবেন। এই মেয়েটারে দেখ, মেয়েটা হচ্ছে আমাদের ছেলেদেরকে নষ্ট করে ফেলতেছে, যে কোনো কিছু বলে তো আপনি মানুষকে রাস্তায় নামাই ফেলতে পারতেছেন। যারা ওই রাজনীতিটা করেন না তাদেরকে তো আরেকটু ইনোভেটিভ হইতে হবে, কারণ তার কাজটা তো একটু কঠিন। যারা এই রাজনীতি করেন তাদের সাথে পাল্লা দেওয়ার জন্য, সেই পাল্লা দেওয়ার তো কোনো টেন্ডেন্সি নাই। একটা মোরাল সুপিরিয়রিটি নিয়ে এক পার্টির তো ধরেন যারা বাংলাদেশের ট্রেডিশনাল বামপন্থী, তারা তো আছে যে আমরা তো ভালো মানুষ, আমরা হচ্ছে শ্রমিক। বিএনপিকে কেমন দেখছেন? বিএনপিকে আমি একটা ক্ষয়িষ্ণু, মৃতপ্রায়, মৃত্যুর দিকে ধাবিত দল হিসেবে দেখি। কারণ বিএনপির, আমি বিশ্বাস করি, আল্লাহ মুখ খুলে গেছে, আমি এখন বাজে কথা বলবো, আমি বিশ্বাস করি যে 2024-এর অগাস্ট মাসে বিএনপির উচিত ছিল ওই তখনকার যারা হচ্ছে জুলাইয়ের সমন্বয়ক, তাদেরকে ফোন দিয়ে তাদেরকে বলা আসো বিএনপিতে। বিএনপির জুলাইতে প্রচুর জমায়েত হয়েছে, কিন্তু বিএনপির জুলাইতে কোনো মুখ নাই। এটা আমার ধারণা একটা খুব ভয়ানক বাজে ঘটনা। এটা হচ্ছে 71-এর ন্যাপের মতন, যে প্রচুর জমায়েত হয়েছে, ন্যাপের সবাই যুদ্ধ করছে, কিন্তু মুখ খালি মুজিবের মুখ, আর মুখ খালি তাজউদ্দিন আর কয়েকজন, সবাই আওয়ামী লীগের লোক। সরকারটাও আওয়ামী লীগের, ওই যে সরকার যেটা হইলো ওইটাও আওয়ামী লীগের, মুজিবনগর সরকার। ভাসানির কই, স্টেক কই, ন্যাপের স্টেক কই? আমি তো দেখি যে জুলাইয়ের শিবির এবং জামাত যে বুদ্ধিমানের মতন ঢুকে গেল, বিএনপি ঢুকে নাই। কিন্তু এখানে কার দুর্বলতা দেখতে পান, মানে ঠিক কোন জায়গাটা বিএনপি দুর্বলতা দেখতে পান আপনি? কেন তার প্লেটা করতে পারলো না? কোথায় আটকালো? অকস্মাৎ হয়েছে ঘটনা, বিএনপি প্রেসক্রিপশনই ছিল না আমার ধারণা। কারণ তারা তো 16 বছর ধরে আন্দোলন করে আসছে, জুলাইতে যে ঘটনাটা তারা তো এটা জানে। তাদের নেতারা তো সবসময় বলেছে যে জুলাই তো আমাদের মাধ্যমে উঠে এসেছে। সেটা তো অনেক পরে বলছে। জুলাই যে ঘটবে এটা নিয়ে তাদের কোনো স্টাডি ছিল না, যে ধরনের একটা ঘটনা জুলাইতে ঘটতে পারে, দিস ইজ হাউ উই শুড অ্যাক্ট। আমার কাছে বিএনপি যখন ঘটছে তখন আমি 20 দিন সময় পেয়েছি। বিএনপিকে আমার কাছে মোটা দাগে খুবই স্থবির,
খুবই মেটাফরিক্যালি স্থূলকায় একটা অচল পার্টি মনে হয় সব কারণে যে ওরা কাজগুলা করতে জানে না। বিএনপি শুড হ্যাভ বিন মোর অ্যাক্টিভ। ওরা অ্যাক্টিভলি ডিসিশন নিতে হবে, তো ওরা তো সিদ্ধান্ত নিয়ে নেয়। ওরা হচ্ছে ধরেন সালাউদ্দিন সাহেবকে নাম হয়েছে, ব্রিলিয়ান্ট লোক, দে আর ডুইং দ্য ওল্ড স্কুল পলিটিক্স, এগেন ব্রিলিয়ান্ট, কিন্তু এটা করতে থাকলে জুলাইয়ের স্টেক না থাকাটা ওদের জন্য লং টার্মে খারাপ, শর্ট টার্মে না। এই যে জেনারেশনটা যারা জুলাইতে রক্ত দিল, এই জেনারেশনটাই তো এবার ভোট দেবে সবচেয়ে বেশি এবারের নির্বাচনে, এই জেনারেশনটাই। তাহলে যদি এখানে বিএনপি, যদি আপনি মনে করেন যে বিএনপি আসলে ভেরি ডাল প্লে করছে, তাহলে নির্বাচনে এই ভোটার কি তারা টানতে পারবে? বড়জোর এই নির্বাচনটা পার করতে পারবে। পরের নির্বাচন আসতে আসতে মাই প্রেডিকশন ইজ বিএনপি পপুলারিটি পরের সরকারটা যতই ভালো করুক বেশ কমে আসবে, কারণ তারা ঠিক নতুনদের সাথে মার্চ করতে পারছেন না। বিএনপির বিগেস্ট ইনফ্লুয়েন্সারকে ধরেন অস্ট্রেলিয়া প্রবাসী ফাহাম আব্দুল সালাম ফর এক্সাম্পল, উনি তো বিএনপি বাদ দিচ্ছেন কেন? ওনাকে ইনফ্লুয়েন্সার হিসেবে আমি ধরতেছি না, কারণ উনি কিছু জুম মিটিং করেন এবং উনি জুম মিটিংয়ে কিছু কথা বলা ছাড়া আমি ওনাকে, এই জেনারেশনটা ইনক্রিজিংলি ওই স্ক্রল করে, তারা ফোনটা স্ক্রল করে। আমি ডেনমার্কের পুলিশের সাথে কাজ করছি মাঝখানে, ডেনমার্কের পুলিশে, ওদের কোপেনহেগেন পুলিশের 4টা লোক আছে যাদের কাজ সারাদিন ভিডিও গেম খেলা, কারণ ভিডিও গেম খেলার মাধ্যমে তারা আইডেন্টিফাই করে যে কোন তরুণটা বেশি ওই যে ওদের কনটেক্সটে উগ্র ডানপন্থী হয়ে উঠতেছে। বাংলাদেশে তো মানে জুম ইজ নট এনাফ টু কানেক্ট টু দিস, এই জেনারেশনের সাথে আপনি জুম দিয়ে কানেক্ট করতে পারবেন না। এই জেনারেশন মানে ওরা আমাদেরকে জুমার ডাকে, এই জেনারেশনের লোকজন বাইরে, যে এরা হচ্ছে জুম, মানে আমরা বুমার এবং আমরা জুম ছাড়া কিছু চিনি না। মানে ওরা অনেক অদ্ভুত, ওরা টিকটক চালায়। আপনি দেখবেন যে বর্তমান উপদেষ্টাদের মধ্যে আসিফ মাহমুদ ছাড়া কারো টিকটক নাই। মানে ইউ নিড দিস থিংস, এইসব টুল ছাড়া কিভাবে আগাবে বিএনপি? বিএনপির তো পুরো ব্যাপারটা হয়ে গেছে খুবই মৃত্যুর জন্য প্রস্তুত একটা দল, যে আস্তে আস্তে আমরা হারাই যাবো। দিস ইজ ব্যাড ফর অপটিক্স। কিন্তু আমরা একটু এই জায়গাটা আসি, কিন্তু যখন তাদের বড় নেতারা বলছে যে এই যে সংস্কারের আলাপ আমরা সবার আগে দিয়েছি, মানুষের জন্য আমরা কাজ করছি, মানুষের দরজায় যাচ্ছে, এই মানুষের 30% হচ্ছে ইয়াং জেনারেশন। এটা তো ন্যাপ বলে, এটাই তো ন্যাপের লোকজন দেখবেন, ন্যাপের হিস্ট্রিয়ান যারা, ন্যাপের তো লোক নাই, ন্যাপের ইতিহাস যারা তারা লেখে যে ভাসানীকে আকবরী সম্মেলনে বলেছেন ওয়ালাইকুম সালাম। এতে তো ভাসানীকে জাতির পিতা বানানো সম্ভব হয় নাই 53-54 বছরে। বিএনপিগুলো বললে তো বিএনপি স্টেকটা আসে না ওদের হাতে। এই কাজটা তো ধরেন এই মুহূর্তে বিএনপি সুযোগ আছে। আমি কি এটা বলতে পারি যে তাহলে বিএনপি রাজনীতিতে ভুল খেলছে এই মুহূর্তে? অবশ্যই বিএনপি এখন উচিত এনসিপিতে যদি কোনো নেতা মনক্ষুণ্ণ থাকেন তাকে ফোন দিয়ে বলা চলে আসেন। ওরা যদি এইটুকুন রাস্তা খুলতে না পারেন, ওরা যদি এখনো মনে করেন যে ওদের নেতারা যারা হচ্ছে ছাত্রদল নেতা তারা হচ্ছে মোর ভ্যালুয়েবল এজ এন অ্যাসেট, তাহলে ভুল করবেন ওনারা। এটা তো ডেফিনেটলি ভুল। ওনারা তো মানে জানি কি জানি বলে পালস বোঝা, ওনারা তো পালসের মধ্যেই নাই। বিএনপি তো পালসের মধ্যে নাই। বিএনপি অনেক সুন্দর খেলতেছে কিন্তু সেগুলো পালসের মধ্যে না। তাহলে বিএনপি যে মোটামুটি নিশ্চিত যে তারা আসলে এই নির্বাচনটা তাদের হাতে, যেমন এটা নিয়ে সব জায়গায় আমি অনেক আলাপ দেখেছি মানব, যে ধরেন এই যে জুলাই ঘোষণা যেটা হলো, সেখানে বলা হয়েছে যে এনসিপির লোকজন ডাক করে ফেললো যে এটা তো আসলে বিএনপি, মানে বিএনপি নেগোশিয়েট ভালো করতেছে, বিএনপি নেগোশিয়েট ভালো করতেছে। তো দিন শেষে আমি ক্ষমতায় যেতে চাই, আমি মানুষের পালস বুঝে কি করব? এখন বাংলাদেশে যদি ক্ষমতার একমাত্র নিয়ামক হয় নেগোসিয়েশন, তাহলে বিএনপি উইল উইন। কিন্তু বাংলাদেশে যদি জনগণের পালস ফ্যাক্টর হয়, আপনি দেখবেন কালকে ওই যে বিআইজিডি থেকে একটা সার্ভের রিপোর্ট বের হলো গতকাল, মানে আজকের 80% মানুষ আসলে এটা নিয়ে আলাপ করতেই রাজি না, নির্বাচন নিয়ে। তো এই যে মানুষ নির্বাচনে আলাপ করতে রাজি না এবং 50%-এর মতো মানুষ জানে না কাকে ভোট দিবে। ইফ বিএনপি প্লেড অল ইটস কার্ডস রাইট, বিএনপি যদি সবগুলা ঠিক মতন খেলতো, তাহলে বিএনপির কাছে তখন 80% ভোট থাকার কথা। জামাতের কাছে বিএনপির প্রায় সমপরিমাণ ভোট কিভাবে থাকে? এনসিপির কাছে বিএনপির অর্ধেক ভোট কিভাবে থাকে? ও বলতে পারে যে এনসিপি তো স্টেক হোল্ডার, তুমি স্টেক হোল্ডার না কেন? কারণ আমার মনে আছে যে জুলাই অগাস্টে গত বছর আমরা এটা নিয়ে অনেক কল্পনা করতাম যে এটা পার্টি যদি হয়ও, আমি নাম ধরে বলবো, এই কল্পনা বাইরে ওই যে প্রবাসীদের তো কাজ নাই, বাঙালি খুঁজে পাওয়া যায় না। এবং বাংলাদেশে তো এটা হয়েছে যে এখন বাংলাদেশের বিগেস্ট ইনফ্লুয়েন্স রাজনীতিবিদ হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশের ধরেন শাহরুখ খান, সবাই উনাকেই দেখে সারাদিন। তো বাংলাদেশের লোকজন হচ্ছে তখন বলতেছে বাইরে বসে যে নাহিদ বোধহয় বিএনপি করবে। সেটা কিন্তু হয় নাই। বিএনপি কিন্তু কাউকে টানতে পারে নাই। এটা তো বিএনপির জন্য বিশাল একটা লস। এখন বিএনপি বলতেছে যে এরা বেয়াদব, এরা কেন বলে সালাউদ্দিন সাহেব গুম হন নাই। সালাউদ্দিন সাহেব গুম হয়েছেন, তো সালাউদ্দিন সাহেবেরও তো কাউকে পাস করতে হবে, কাকে পাস করবেন উনি? আপনি দেখতেছেন কি যে বিএনপির ডাইং জেনারেশন, এরপরের জেনারেশনে কাকে দিবে ওরা জানে না। তার মানে বাংলাদেশের জন্য আশা কোথাও দেখতে পান কিনা? বাংলাদেশের সুস্থ রাজনীতির ধারা ফিরে আসুক, এটা তো আমরা সবাই চাই, কিন্তু ফিরে আসতে হলে যেটা তখন ওই অনেকক্ষণ আগে বলতেছিলাম যে রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ ঘটবে না,
এই নিশ্চয়তাটুকু তো আমাদের লাগবে, এবং সেই নিশ্চয়তাটুকু এই না যে সামরিক বাহিনীর কেউ দেশের প্রধান হবেন না। এই নিশ্চয়তাটা হচ্ছে যে কোনো মন্ত্রী, এমপি ইত্যাদি ইত্যাদি কোনো আমলা আইনশৃঙ্খলা বাহিনী বা সামরিক বাহিনীকে দিয়ে কাউকে তুলে নিয়ে যেতে পারবেন না। এই নিশ্চয়তাটুকু বাংলাদেশে না আসলে আমাদের তো কোনো গ্রাউন্ডই হবে না। কারণ এই নিশ্চয়তাটুকু না পেলে পরের গভর্নমেন্ট ওই কাজটা করবে না, এটা আপনি কোনো সাংবিধানিক প্রিএম্বল দিয়ে আটকাতে পারবেন না। এটা আটকানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছা লাগবে। এইটা আটকানোর জন্য আমাদের আসলেই যে ফাইটটা করার কথা সেটা কেউ করতেছে না, সেটা হচ্ছে আমাদের করাপশনটাকে আসলে কমাইতে হবে। কারণ আমাদের দুর্নীতির যে অবস্থা, মানুষ টাকা দিয়ে সব কিছু কিনে ফেলা যেটা বিশ্বাস করে। আপনার মনে থাকার কথা যে প্রচুর গুম হয়েছে এক সময়, পুরো টাইম ধরেই হয়েছে 16 বছর ধরে, যেগুলো টাকা দিয়ে কেনা, যে আপনাকে কারো পছন্দ হচ্ছে না, টাকা দিয়ে বলছে ওকে সরায় ফেলো। এই ব্যাপারটা যদি বাংলাদেশে বন্ধ না করা যাবে, আমি বিশ্বাস করি না কোনো সাংবিধানিক প্রস্তাবনা এটা চেঞ্জ করতে পারে। বাংলাদেশের কনটেক্সটে যদি দুর্নীতিটা বন্ধ না করা যায়, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে আমি খুব ভালো ভবিষ্যৎ দেখি না। কারণ বাংলাদেশ এমনি তো, বাংলাদেশের পাশে যে দেশটা, ওটা তো দেশ না, ওটা তো একটা ওটা তো একটা পিস, একটা মেড আপ পিস, যেটা একসাথে কোনো মতে আটকানো। আমার খুব ভয় হয়, বাংলাদেশে একটা নেইবার তো অলরেডি যুদ্ধের ভেতর আছে, মিয়ানমার। বাংলাদেশে আরেকটা নেইবার যদি যুদ্ধের ভেতর দিয়ে যায় কোনো কারণে, অলরেডি ওখানে প্রচুর এরকম ইনস্টেবিলিটি থাকে। আমি চাই না কেউ যুদ্ধে মরুক। যুদ্ধ হয়, দুই স্যান্ডউইচের মাঝখানে বাংলাদেশ কী করবে এটা নিয়ে আমি খুবই শঙ্কিত। এবং আমরা দেখছি যে মিয়ানমারের ক্ষেত্রে পুরো পৃথিবী খুবই কেয়ার করে নাই। বাংলাদেশের ব্যাপারে অনেক দেশ কেয়ার করে, কারণ আমরা যে জাঙ্গিয়া বানাই, আমরা হচ্ছে পৃথিবীর বিগেস্ট জাঙ্গিয়া ফ্যাক্টরি ছাড়া বাংলাদেশের তেমন কোনো কন্ট্রিবিউশন পৃথিবীর ইকোনমিতে নাই। আমরা 3টা জিনিস এক্সপোর্ট করি: ব্রেইন, মিলিটারি, ওই যে পিস কিপিং ফোর্স, আর জাঙ্গিয়া। তো এই সমস্ত কারণে আমাদের ব্যাপারে মানুষ কেয়ার করতে হয়। এই সমস্ত কারণে হয়তো আমাদের ক্ষেত্রে ওই যে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টনার একটু হাত বাড়ায়। কিন্তু ওভারঅল বাংলাদেশের রাজনীতিতে ভালো সময় আসতে হলে বাংলাদেশের রাজনীতিবিদদের, বাংলাদেশের আমলাদের, বাংলাদেশের সামরিক বাহিনীর একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে যে আমরা টাকা দিয়ে একজনকে কিনে নিব না। বাংলাদেশে ওভারঅল যে সমস্যাটা আমি দেখি সেটা হচ্ছে টাকা দিয়ে এই মানুষগুলোকে কিনা যায়, এবং কারো কাছে আছে বন্দুকধারী একটা বাহিনীকে টাকা দিয়ে কিনে ফেলতে পারা সামান্য কথা না। দ্যাট ইজ এ রিস্ক। এটা আপনার জীবনের জন্য, আমার জীবনের জন্য একটা ঝুঁকি। এই ঝুঁকিটা থেকে বের হইতে না পারলে আমি বাংলাদেশে কোনো লং টার্ম রাজনৈতিক কোনো ভারসাম্য দেখি না। অনেক ধন্যবাদ মানব। এই প্রথম আমি বোধহয় কোনো একটা শো শেষ করছি যেখানে আসলে খুব একটা আশার কথা শোনা গেল না। এর আগে আমার যত অতিথিরা এসেছেন সবাই বেশ আশার কথা বলেছেন। হতে পারে আপনার এই কথাগুলি সত্য, হতে পারে এই কারণগুলি হয়তো খুবই যুক্তিসঙ্গত। এই জায়গাটাই হয়তো আমাদের দেখতে পারতে হবে, এবং আপনার জেনারেশনকে আরও শক্তভাবে ভূমিকা নিতে পারতে হবে, কথা বলে যেতে পারতে হবে। মানব যে কথাটি বলছিলেন যে হয়তো আশাহত হওয়ার মতো অনেক কিছুই আছে সেখানে, তারপর আমরা স্বপ্নটা দেখতে চাই শেষ পর্যন্ত। রাজনীতিবিদদের আমূল বদলে না গেলেও আসলে অনেকখানি পরিবর্তন আনতে হবে তাদের চিন্তায়, তাদের রাজনীতির যে ধরন সেই জায়গাটিতে। আমরা সেই দিনের অপেক্ষা করব। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।